আসবে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন। অনেক দিন পর আবার আপনাদের সামনে কোনো লাইভ নিয়ে উপস্থিত হলাম। মাঝখানে আমাদের বেশ কয়েকটা ফ্রি কোর্স শুরু হয়েছিল, কিন্তু নানা কারণে আমি সবগুলো কন্টিনিউ করতে পারি নাই এবং আশা রাখতেছি খুব শীঘ্রই আবার সেগুলো শুরু করব। আসলে অনেক দিন থেকে কিছুটা ব্যস্ততার মধ্যেও আবার কিছুটা নিজেকে সময় দেয়া, পরিবারের সময় দেয়া, সব মিলিয়ে পুরো সময়টা আর কি যেভাবে আপনাদের পিছনে ব্যয় করেছিলাম ইতিপূর্বে সেইভাবে ব্যয় করতে পারি নাই। এখন কাজের অনেকটাই ফাঁকা, হ্যাঁ, যেহেতু আমার পেইড কোর্সে অনেক ক্লাস থাকে, সারাদিন অনেক ক্লাস করতে হয়, এছাড়া কাগজপত্র রেডি করা অনেক কাজ ছিল মাঝখানে, তো সেই কাজগুলোর অনেকটাই ফাঁকা হয়েছে। তো আশা করতেছি আবার এখন থেকে নিয়মিত হয়তো আমি আপনাদেরকে সময় দিতে পারবো। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ে নেই, অনেকদিন পর দেখা হলো। আপনারা কে কেমন আছেন, বা এতদিন পরে দেখা হয়ে কেমন লাগছে, বা যে কোনো কিছু কিন্তু আপনারা চাইলে এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট করছিলাম ভাইয়া, আমি প্রথম বর্ষের ছাত্র, আমার কি এখন থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করা উচিত? সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, যারা যুক্ত আছেন কাইন্ডলি আমাকে একটু বলেন আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এবং হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে। আচ্ছা, আমি প্রথমে একটু কথা বলি নাই, হ্যাঁ, প্রথমে শুরু করে কথা বলি নাই, এই জন্য মনে হয় শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, আমি আজকের সেশনটা মূলত হচ্ছে আপনাদের সাথে অনেকটা আড্ডার মতন বলতে পারেন। পুরোপুরি যে গল্প করে কাটাই দিব এরকমও না, আমরা গল্পের ফাঁকে ফাঁকেই বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানে বিভিন্ন দিক নির্দেশনা বা আপনাদের যে প্রশ্ন, বিশেষ করে আপনারা সেশনটার নাম দেখেছেন হয়তো বা অলরেডি, যে র্যান্ডম কোশ্চিন অ্যান্ড অ্যান্সার, হ্যাঁ। তো আপনাদের বিভিন্ন সময়ে মানে এত এত প্রশ্ন আসে যে সবগুলো প্রশ্নের উত্তর আমি চাইলেও সবসময় দিয়ে ওঠা সম্ভব হয় না। বিশেষ করে আমার ফেসবুক পেজে যেহেতু মেসেজ যেগুলো রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি, সবসময় আমি থাকি না। তো যখন দেওয়ার চেষ্টা করি তখন এমন কিছু কিছু প্রশ্ন পাই যে প্রশ্নগুলো যে এক কথায় বা লিখে দেওয়া সম্ভব না, হ্যাঁ। মানে আমি যে আপনার সাথে টেক্সট করতে থাকলে অনেকক্ষণ কথা বলতে হবে, বা ওইটা আসলে লিখে প্রকাশ করাটা পুরোপুরি সম্ভব হয়ে ওঠে না। এজন্য মনে হলো যে সব কিছু যদি লিখে নাও পারি, মাঝে মাঝে হয়তো বা এরকম লাইভে এসে আপনাদের সাথেই গল্প করতে করতে, আড্ডা দিতে বা বিভিন্ন বিষয়ে শেয়ার করতে করতে হয়তো কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন নিব, হ্যাঁ, আপনাদের প্রশ্ন নিব। আচ্ছা, লাইভ এমসি কি আসলে কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জন্য চোখের পাওয়ার ওজন ব্যাপারটা নাকি সমস্যা, আমি কাইন্ডলি, কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন, কেমন কি ভাই? আচ্ছা ভাই, আমি দিতে বসেছি কোন সময় থেকে বিসিএস প্রস্তুতি শুরু করা উচিত? ভাইয়া, অ্যাকাউন্টে অনার্স করেছি, মাস্টার্স করতে পারিনি এখনো। সাহেবাতে এটা নিয়ে কোনো ইফেক্ট পড়বে যদি শিক্ষাগারের চয়েস থাকে? আচ্ছা। আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন আমি নেই, হ্যাঁ, আপনাদের কিছু প্রশ্ন নেই, আপনাদের যাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো করতে থাকে আমি। তবে প্রশ্নগুলো সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু ভাই, মানে আমি চাইলেও হয়তো বা একটা দিনে দিতে পারবো না। আমি প্রশ্নগুলো লিখে রাখার চেষ্টা করব, আমার কাছে অলরেডি একটা লিস্টেড আছে, অনেকগুলো প্রশ্ন আছে। তো সেখান থেকে আর আজকের ক্লাসের মধ্যে যদি বা আজকের প্রশ্নের মধ্যে যদি কিছু মিল পাই সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আর এভাবে যদি ফাঁকে ফাঁকে লাইভ সেশনে যখন ইচ্ছা হবে, হ্যাঁ, যেমন এখন বাহিরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো আমার মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে জমে বসে থাকার থেকে আপনাদের সাথে এসে গল্প করাটাও মনে হয় ভালো, তাও মনে হয় যদি শরীরে একটু গরম আসে। আচ্ছা, ভাইয়া, আচ্ছা ভাইয়া, আমি অনার্স শেষ করে মাস্টার্স করতে যাচ্ছি না, 47 বিসিএস যাচ্ছে, এটা কি উচিত হবে নাকি মাস্টার্সে ভর্তি হওয়া উচিত হবে?
আচ্ছা, আপনাদের কিছু কিছু প্রশ্ন আসছে, আমি এগুলো নিয়ে আপাতত কথাটা শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপস নিয়ে কিছু বলেন ভাই। আচ্ছা ভাই, আমি অ্যাপসটা সম্পর্কে আমি যতটুকু এই অ্যাপস সম্পর্কে জেনেছি সেটা একটু বলি। মানে পুরোপুরি আমি এটা সম্পর্কে এত ডিটেলসে জানি না। তবে লাস্টের দিকে আমি যখন 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা দেই, তখন মানে আমরা কি লাস্টের দিকে সবাই নিজেকে যাচাই করার জন্য যেমন মডেল টেস্ট দেই, বিভিন্ন বাজার থেকে বই নিয়ে মডেল টেস্ট দেই, বা কেউ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে লাইভ এমসিকিউ, আরও অনেকগুলো আমার এই মুহূর্তে মনে নাই, অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা নিজেদেরকে যাচাই করার জন্য পরীক্ষা দিয়ে থাকি। তা আমি কিছু বড় ভাই থেকে শুরু করে পরিচিত যারা ছিল কয়েকজনকে বলেছিলাম যে আমার হাতে তো এরকম সময় নেই, বা আমি যেরকম পড়ছি মডেল টেস্টে এই মুহূর্তে আসলে মানে কোনটা দিব কি করব। তো অনেকেই সাজেস্ট করলেন যে যেহেতু এরকম প্রস্তুতি নাই বা নিজেকে যাচাই করার জন্য আমি লাইভ এমসিকিউ মডেল টেস্ট শেষ মুহূর্তে 2-4টা মডেল টেস্ট দিয়ে দেখতে পারি। তো শুক্রবার করে দেখবেন যে ওনাদের যে মডেল টেস্ট ওগুলো তো পেইড থাকে, আর শুক্রবার করে এখন কি আছে আমি জানি না, আমি অনেকদিন এটার সাথে যুক্ত নাই। প্রতি শুক্রবারে ওনাদের একটা ফ্রি পরীক্ষা নেওয়া হয়, ফুল মডেল টেস্ট 200 মার্কসের উপরে। তো ওই প্রশ্নগুলো আমি দেখেছিলাম, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। হ্যাঁ, তো ওইখানে আমি লাস্টের কয়েকটা 4 সপ্তাহ মানে 4 শুক্রবার বা 5 শুক্রবার এরকম হবে, এক্সাক্ট মনে নাই, পরীক্ষা দিয়েছিলাম, এবং যতগুলো পরীক্ষা দিয়েছিলাম আমি কোনোটাতেই কোয়ালিফাই করি নাই। কারণ তখনও পর্যন্ত আমার প্রস্তুতি পরিপূর্ণ ছিল না। আর আমি জানতামও যে আমার হয়তোবা এখানে কোয়ালিফাই করাটা পসিবল হবে না, কারণ আমি পড়াই শেষ করি নাই, আমি কোয়ালিফাই করব কিভাবে, এটা তো সম্ভব না। তো এখানে অনেক, তবে পরীক্ষা দিলে আপনারা হয়তো সবাই এটা তো জানেন যে পরীক্ষা দিলে নিজের দুর্বল জায়গাগুলো বুঝতে পারা যায়, যে কোন জায়গায় আমার সমস্যা, হ্যাঁ কোন জায়গাতে আরও ভালো করা দরকার, কোন প্রশ্নগুলো এখনও কনফিউশন আছে, বা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হচ্ছে, আমার কি কোন সাবজেক্টে বেশি সময় লেগে যাচ্ছে, ম্যাথ করতে সময়টা ঠিক আছে কিনা, বা প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, বা কোন বিষয়টা আরও বেশি ভালোভাবে রিভিশন করা উচিত, ইত্যাদি অনেক বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো এই বিষয়গুলো ক্লিয়ার করার পাশাপাশি আমি ওভারঅল আমার প্রস্তুতিটা কেমন ছিল সেটা দেখার জন্য আমি কয়েকটা পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমার পরীক্ষা পদ্ধতি বা প্রশ্নের মান আমার কাছে ভালো মনে হয়েছিল। তবে একটা পরীক্ষাতেও কোয়ালিফাই করি নাই ফার্স্টে। লাস্টের যে পরীক্ষাটা ছিল, অর্থাৎ শুক্রবারে তো আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়, তো ওই শুক্রবারে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগের শুক্রবার যেটা, অর্থাৎ ধরে নিচ্ছে আগামী শুক্রবার পরীক্ষা, এই শুক্রবার, হ্যাঁ, তাহলে তার পূর্ববর্তী যে শুক্রবার সেই পরীক্ষাতে আমার টার্গেট ছিল যে ওই পরীক্ষাটা ওইখানে আর্কাইভে সেভ করা থাকে, আমি তখনও পর্যন্ত পড়া শেষ করতে পারি নাই। মানে আগের শুক্রবারে পরীক্ষা ইচ্ছা করেই দেই নাই, যে জানি এই শুক্রবারে পরীক্ষা দিলেও মনে হয় আমি কোয়ালিফাই করবো না, তো এটা না রেখে আর্কাইভে সেভ করা থাকতো। তো আমি পরবর্তীতে পরীক্ষা দিতে যাওয়ার 2-1 দিন পূর্বে মনে হয় ওই আর্কাইভ থেকে নিয়ে ওই সেভ করা যে পরীক্ষাটা ছিল সে পরীক্ষায় নিয়েছিলাম, এবং সর্বশেষ পরীক্ষায় আমি কোয়ালিফাই করেছিলাম। এবং তখন আমার কিছুটা মনে হচ্ছিল এখন হয়তো আমি কোয়ালিফাই করলে করতেও পারে, কারণ এখন আমি মোটামুটিভাবে আমার প্রস্তুতি যতটুকু গোছানোর দরকার ছিল, মানে পুরোটা না পারলেও প্রথমবার আমি খুব যে একবারে আহামরি গুছাই গেছে এরকম না। তবে আমার মতন করে ওই যে কোশ্চেন অ্যানালাইসিস বা আপনাদের সাথে সবসময় যেগুলো শেয়ার করি, যে আমি এরকম কোশ্চেন অ্যানালাইসিস করি নিজের মতন করে, এগুলো গুছাই নেই, এটা পড়ি ওটা পড়ি এটা বাদ দেই, ওইভাবেই গুছাই নিয়ে পড়ে গেছিলাম। এবং তখনও পর্যন্ত এখন যতটা গোছানো তখন কিন্তু অতটাও গোছানো ছিলাম না, কারণ তখন বেশ কয়েকটা সাবজেক্টে আমার এরকম জ্ঞানই ছিল না। আমি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বাদ দিতে মানে ভেবেছিলাম যে এই সাবজেক্ট আমি বাদ দিয়ে যাব। পরে এক বন্ধুর কাছে ফোন দিলাম, সে বললো যে না, বাদ দেওয়ার দরকার নেই, স্পেসিফিক এরকম কিছু টপিক আছে এইগুলো পড়ে যা, এখান থেকে পড়লে এইগুলো কমন আসে, এত কিছু না হলে অন্তত এইটুক পড়ে যা, বা ওইখানকার একটা অংশ আছে, ও কিছু অংশ বলে দিল। ওইটার জন্য আমি দিনও রাখছিলাম না, পরে লাস্টের দিন গিয়ে পড়লাম। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে করেই হোক লাস্টের দিকে ইয়ে করে শেষ মুহূর্তে একবারে মডেল লাইভ এমসিকিউর একটা মডেল টেস্টে উত্তীর্ণ হয়েছিলাম। তো আপনার প্রশ্ন নিয়ে আসলে প্রশ্ন বলছেন যে আপনি লাইভ এমসিকিউ অ্যাপস নিয়ে কিছু বলেন। তো আমি আসলে অ্যাপস নিয়ে ওইরকমভাবে আমার খুব বেশি একটা জানাশোনা নাই, আমি যে অল্প কয়েকদিন জেনেছিলাম আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা চাইলে নিয়মিত পরীক্ষা দিয়ে সেখানে নিজেকে যাচাই করতে পারেন। আচ্ছা, ওয়েট করছিলাম ভাই। আসসালাম ভাই, আপনি কিন্তু আগের সাথে সুন্দর হয়ে গেছেন, কেমনি কি ভাই? আমি জানি না ভাই আমি সুন্দর হয়েছি কিনা, নাকি আপনার দেখার চেহারা, হ্যাঁ মানে আপনার দেখার যে চেহারাটা সেটা সুন্দর হয়েছে কিনা। আচ্ছা ভাই, বাংলা সাহিত্য কি মুখস্থ করে পড়তে হবে, আর এটা কি সম্ভব? ভাই যদি সাবজেক্ট ভিত্তিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আপনি প্রথমত একটা যে কাজ করতে পারেন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি, এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক সংক্ষিপ্ত সাজেশন। এটাকে সংক্ষিপ্ত সাজেশন আসলে পরীক্ষার শেষ মুহূর্তে বলি, মানে মূলত
টু দি পয়েন্টে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আপনি কি কি পড়তে পারেন, একবারে কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে এক্সাক্ট প্রস্তুতিটা হবে, কোনগুলো থেকে পরীক্ষায় কখনোই মিসিং হয় না, কোন টপিকগুলো থেকে কত মার্কসের প্রশ্ন হয়, কোনগুলো থেকে এত ডিটেলসে পড়তে হয় না, শুধু বিগত বছরের প্রশ্ন পড়লেই হয়। এভাবে সবগুলো বিষয় সাজিয়ে দেওয়া আছে। আপনি যখন ওই বিষয়গুলো ভালোভাবে দেখবেন, বুঝবেন, তখন দেখবেন প্রথমে আপনার মাথা থেকে প্রেশারটা রিলিজ হয়ে যাবে। আর মুখস্থ করে পড়তে হয় এটা কি সম্ভব? মুখস্থ ভাই যারা হয়ে আসছে এগুলো তো মুখস্থই করতে হয়। তবে আপনি যদি মানে একদিক থেকে যেটাকে আমরা বলি ঝাড়া মুখস্থ করা, এরকম যদি মুখস্থ করার চেষ্টা করেন হয়তো বা সবসময় মনে থাকবে না। আপনাকে একটু সময় দিয়ে পড়তে হবে। এমসিকিউ পড়ার টেকনিক আছে। হ্যাঁ, মানে পড়ারও অনেক টেকনিক আছে। যেমন আমরা এমসিকিউ আমি এই কথাটা অনেকবার বলছি যে এমসিকিউ পড়ার কিন্তু কিছু কিছু টেকনিক আছে। আপনি একটা টপিক বা একটা অধ্যায় শেষ করে আসার পরে আপনি তখন তো এমসিকিউটা পারবেন, কিন্তু ওইটা মনে রাখার জন্য, দীর্ঘ সময় মনে রাখার জন্য আপনি কিভাবে পড়বেন সেটা একটু দেখেন। হ্যাঁ, তো পড়া, একই সাথে পড়া, রিভিশন করা, এমসিকিউ পড়া, চর্চা করা, এগুলো বিভিন্ন বিষয়ের মাধ্যমে হয়ে যাবে। আর একবার দুইবার পড়ে কারোই আসলে মনে থাকবে না। বিশেষ করে একবার পড়ে প্রতিটা সাবজেক্ট যে পড়া হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, এরকম না। যারা ভাইয়া আপু যারা ক্যাডার হয়ে গেছেন তারাও যে একবার পড়েই সবকিছু একবারে মানে মনে রেখেছেন, দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি কেউ থাকতেই পারে, কিন্তু আমরা ওভারঅল যারা আছি সবাই কিন্তু একই টাইপেরই। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে যে বললাম একটু ব্যতিক্রমী ছাড়া সবাই কিন্তু পরিশ্রম করেই আসছেন। সুতরাং আপনারও মুখস্থ হয়ে যাবে ভাই, বারবার পড়তে হবে। হ্যাঁ, আর পড়াটা যত না মুখস্থ করা তার থেকে বেশি ইফেক্টিভ হবে পড়াটাকে যদি আপনি ব্রেনের মধ্যে বা চোখ বন্ধ করলে যাতে আপনি পড়াটা দেখতে পান, হ্যাঁ, ছবিটা ভেসে ওঠে। এরকম বেশ কিছু বিষয় আমি বিভিন্ন সময় শেয়ার করেছি যে পড়া কিভাবে মনে রাখা যেতে পারে। হ্যাঁ, এমসিকিউ পড়া টেকনিক কি হতে পারে, কিভাবে আপনি দীর্ঘ সময় পড়া মনে রাখতে পারেন। এই ট্রিকসগুলো যদি কাজে লাগান তাহলে দেখবেন একটা সময় পরে আপনিও পারবেন। হ্যালো ভাইয়া, দ্বিতীয় বর্ষের কোন সময় থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করব? বিসিএস এর প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে আমি কি বলবো, আমি আসলে এটা নিয়ে এইভাবে কখনো ভাবি নাই। কারণ আমি নিজেই বিসিএস এর প্রস্তুতি শুরু করেছিলাম মাস্টার্সে গিয়ে শেষের দিকে। যখন বিসিএস আমার পরীক্ষা প্রায় আসবে, হ্যাঁ, মানে পরীক্ষা হবে, সার্কুলার দিয়েছে, অ্যাপ্লিকেশন করে বসে আছে, পড়ালেখা করি নাই। হ্যাঁ, ওই সময় গিয়ে পড়াশোনা শুরু করেছি। তবে আমার কাছে মনে হয় বিসিএস প্রস্তুতি কখন শুরু করা উচিত, এই প্রশ্নটার উত্তর এক একজন এক এক রকম ভাবে দিতে পারেন। একাডেমিকের প্রশ্নটা এখানে মানে খুব ভাইটাল একটা প্রশ্ন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই একাডেমিকে আসলে ভালো করা উচিত কিনা। এটার মধ্যে অনেক মতভেদ আছে। কেউ বলে একাডেমিকটা দরকার, কেউ বলেন একাডেমিকের দরকার নেই, কারণ একাডেমিক তো পরবর্তীতে কোথাও কাজে আসে না। তো আমাকে যদি বলেন আমি কি বলবো, আমি মনে হয় বলবো যে একেবারে কোনোটাকেই, মানে আপনি যে একাডেমিকটাকে একবারে ছেড়ে দিয়ে শুধু বিসিএস এর প্রস্তুতি নেবেন, এইটা মনে হয় না করাটাই ভালো হবে। হ্যাঁ, মানে আপনার ওইরকম যে আমার যে মানে আমি হচ্ছে একাডেমিক রেজাল্ট দিয়ে তো ভাই আমি তো টিচার হতে পারবো না, তাহলে কেন করব? আমার মনে হয় কিছু কিছু ফ্যাক্ট হয়তো বা এখানে কাজ করতে পারে। কিরকম ফ্যাক্ট? যে আপনি যে একাডেমিক সময়ে, হ্যাঁ, মানে যেমন আমার কথাটাই যদি আমি বলি, আমি মানে ওইরকম ভাবে নিজেকে হাইলাইটস করতেছি এরকম না। আমি যাই করতাম না কেন আমার একটা টার্গেট থাকতো যে হ্যাঁ, আমি অল্প সময় হলো এই সময়টার মধ্যে এটা যতটুকু পারি আমার বেস্ট ইফোর্টটা দিয়ে আমি এখানে কিছু একটা ভালো, মানে যতটুকু পারি আর কি ভালো কিছু করার চেষ্টা করব। তো একাডেমিকে দেখা যেত কি যে আমি খুব বেশি একটা পড়াশোনা করতাম এরকমও না। আমি নর্মালি পরীক্ষার আগের রাত্রেই বা আগের দিনই পড়ে যতটুকু পারি ওর মধ্যেই, তারপর রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ হতো না। আমার কাছে সবকিছুই মোটামুটি গোছানো থাকতো, বন্ধু বান্ধব ছিল, ওরা খুবই সাপোর্টিভ ছিল। ওদের মানে ওরাই সব শিট টিট রেডি করে রাখতো। আমি জানি, কারণ আমি যাবো গিয়ে বলবো আমাকে শিট দিয়ে এখন আমার কোনো উপায় নেই, আমি এখন পড়তে বসবো, আমাকে দেখাই দে। তো ওরা জানেই যে আমি যাবো, এগুলো সব ঠিকঠাক করে রাখতো। তো তারপর একাডেমিক রেজাল্ট ভালো, মানে খারাপ ছিল না, ভালো ছিল। তো এই একাডেমিক রেজাল্টটা ভালো হলে হতো কি, যে তখন সবসময় ভিতরে একটা কনফিডেন্স থাকতো, হ্যাঁ, যে এইরকম অল্প সময়ের মধ্যে পড়ে এটা ভালো করে ফেলছি, বা এটা তো মোটামুটি সাজানো ছিল, এটা করছি। তো ওই যে একটা রেশ, আপনার এই রেশটা আপনার মধ্যে থেকে যাবে। কিন্তু আপনি যখন একাডেমিক রেজাল্টকে মানে মানে ভালো করবেন না, বা একাডেমিকেও যখন গুরুত্ব দিবেন না বা কিছু করবেন না, তখন একটা সময় এরকম হয়ে যেতে পারে যে আপনার সবকিছু এলোমেলো হতে পারে। মানে আমরা কখন কোন জিনিস দ্বারা মানে কিভাবে প্রভাবিত হই বলা তো যায় না। দেখা যাচ্ছে আপনার সবাই ভালো রেজাল্ট করছে, আপনার রেজাল্ট খারাপ হয়নি, আপনি কোনো কারণে ডিপ্রেশনে পড়ে গেছেন। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব সবাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, আপনি বিসিএস এর ইয়ে করতে গিয়ে মানে বিভিন্নভাবে পরিবেশের দ্বারা আপনি প্রভাবিত, বা মনের মধ্যে অনেক কিছু চলে আসতে পারে, কারণ কখন কার কিভাবে কি পরিবর্তন আসবে বলা যাবে না। এই জন্য মানে কোনো এক সাইডকে পুরোপুরি হাইলাইটস করে বা একটাকে বাদ দিয়ে এরকম না। আমার মনে হয় যারা পারেন তারা কম বেশি সবগুলোই কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, একটু কষ্ট হতে পারে, কষ্ট তো করতেই হবে। তো একাডেমিককে একেবারে বাদ না দিয়ে ওইটার জন্য যতটুকু আপনার রাখা দরকার আপনি
এরকম একটা ইয়ে দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন। কারণ আপনি যদি একাডেমিককে পুরোপুরি বাদ দেন, আপনি যে বিসিএস এ পুরোপুরি এসে ভালো করবেন বা আপনার পুরোটাই সমান তালে চলবে বা ওইটার ইফেক্ট যা বিসিএস এর উপরে পড়বে না, এটাও কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন যদি পারেন দুইটা যদি কন্টিনিউ করতে পারেন, না পারলেও এরকম কিছু না, বিসিএস এর প্রস্তুতি নিতে যে খুব বেশি সময় লাগে এরকম আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আসলে আমরা প্রস্তুতি যখন নেই তখন ঠিক যেভাবে প্রস্তুতি নিয়ে দরকার, মানে কোমর বেঁধে নামা দরকার, সেইভাবে আমরা নামি না। হ্যাঁ, আমরা মানে এইভাবে এভাবে অনেকভাবে সময়টা পার করে দিই, যে কারণে সময়টা বেশি লাগে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অনার্স শেষ করে মোটামুটি রেজাল্ট করেও পরে পড়তে বসবো, তারপরেও শেষ করা দরকার। তবে আপনাকে সবকিছুর মূলে আমার কাছে যেটা মনে হয়, আপনি কখন শুরু করবেন না করবেন এইগুলো আসলে যত না ফ্যাক্ট, তার থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আপনি নিজেকে মানসিকভাবে তৈরি করা। মানে আমার কথাগুলো একটু এলোমেলো মনে হতে পারে, আমার সাথে সবার মতামত নাও মিলতে পারে। যে আপনি এখন অনেক ম্যাচিউর, হ্যাঁ, এখন ডিসিশনগুলো নেয়ার মতন সক্ষমতা আপনার আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কেউ হয়তো বা আপনাকে একটু সাজেস্ট করতে পারে, যেমন আপনি আমার কাছে হয়তো বড় ভাইয়ার মতন বললেন যে ভাইয়া আপনি যদি একটু বলেন আপনার যতটুকু অভিজ্ঞতা আছে। তা আমার কাছে মনে হয় যে আসলে এক্স্যাক্ট কোন সময়ে কোন কাজটা করা দরকার সেই পরিমাণ বড় আমরা হয়ে গেছি। হ্যাঁ, তো কোনটা করলে আমার জন্য ভালো হতে পারে, এই ধরনের ডিসিশনগুলো এখন থেকেই, শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এখন থেকেই নিতে শেখা উচিত। সেক্ষেত্রে আমরা হয়তো বা এরকম বড় ভাইয়া আপু পরিবেশ অভিভাবক যারা আছেন তাদের কাছ থেকে সহায়তা নিব, তবে ডিসিশনটা আমারই নিতে হবে। সেক্ষেত্রে আপনার জায়গা থেকে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন যে আপনার সব কিছু মিলে এক্স্যাক্ট কোন সময়ে প্রস্তুতিটা শুরু করা উচিত। যেমন আমি অনার্সে শেষ করে আমি সমানে আড্ডা দিছি, মানে ওই সময়টা খুব খেলাধুলা এসেই করে পার করে দিছি, ঘুমাই টুমাই পার করে দিছি, কিন্তু আমার ভিতরে কিন্তু কখনোই খারাপ লাগা কাজ করেনি যে আমি কিভাবে সময় পার করতেছি, আমি এনজয় করছি। হ্যাঁ, মাস্টার্সের দিকে যখন শুরু করলাম তখনও কিন্তু আমার এরকম হয়নি যে আগে কেন পড়ি নাই, পড়লে এই সেই হইতো, এরকম কিছু মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, যা করছি আমি এই সময় আমি মানে করে ফেলতে পারবো, না এটা কোনো বিষয় না। তো আপনার যদি মনে হয় যে আমি এই সময় থেকে শুরু করে সবকিছু ওকে ঠিকভাবে সামলাইতে পারবো, করেন। আবার যদি মনে হয় যে না আমি মাস্টার মানে অনার্সের সময়টা এরকম পার করতেছি, হোক যাক না, এরকম ভাবে মোটামুটি একটু শুধু জেনে রাখি, পরবর্তীতে পড়বো। এইটা আপনার উপরে, নিজের কোয়ালিটি, নিজের কোয়ান্টিটি, হ্যাঁ, নিজের পরিবেশ সবকিছু মিলিয়ে আমার মনে হয় ডিসিশনগুলো নিজেই নেওয়া উচিত। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রথমে এখান থেকে কি বিশেষ প্রসেস শুরু করা উচিত? ভাই, এটা নিয়ে কথা বললাম অলরেডি। আচ্ছা, কমেন্টগুলো কি দেখা যাচ্ছে? পুলিশ ক্যাডারের জন্য চোখের পাওয়ার ওজন ব্যাপারটা নিয়ে কি সমস্যা হয়? না ভাই, এটা নর্মাল যেটা ইয়েতে বলছে এটা থাকলেই হয়। হ্যাঁ ভাইয়া, অ্যাকাউন্টিং অনার্স করছি, মাস্টার্স করতে পারি না এখনো, বিশেষ ভাইভাতে এটা নিয়ে কোনো ইফেক্ট পড়বে যদি শিক্ষাগারের চয়েস থাকে? সমস্যা নেই ভাই। তবে যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন, হ্যাঁ, ভাইবা বোর্ডে যাবেন তখন নিজের সাবজেক্টিভ যেটা থাকবে সেটা সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে জেনে যাওয়া উচিত। হ্যাঁ, আপনি মাস্টার্স না করলে এটা সমস্যা হবে না। অনার্স শেষ করে মাস্টার্স করতে চাচ্ছি না, 47তম বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছি, এটা কি উচিত হবে নাকি মাস্টার্সে ভর্তি হওয়া উচিত? আচ্ছা, আমি র্যান্ডমলি মানে আমি একটা একটা করে যাচ্ছি তো। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যতগুলো প্রশ্নের উত্তর পারি আপনাদের সাথে গল্প করার, উত্তর করার। আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। অনেকেই হয়তো অনেক প্রশ্ন করতেছেন, কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর তো আমি আর রোবটের মতন দিয়ে দিতে পারবো না। অনার্স শেষ করে মাস্টার্স করব নাকি বিসিএস এর প্রস্তুতি নিব, এটা খুবই কমন একটা প্রশ্ন। এটারও উত্তরের মধ্যে মানে প্রত্যেকটা বিষয়ে এক একজনের এক এক ধরনের মত আছে। আমি জাস্ট আমারটাই বলি। আমারও মাঝখানে একবার এরকম মনে হয়েছিল যে অনার্স শেষ হইলো, মাস্টার্স তো পরে করাই যায়, তার থেকে বরং বিসিএস এর প্রস্তুতি নেই। পরে দেখলাম যে আমি যেরকম মানুষ আর কি, যে সবাই একটা ফ্লোয়ের মধ্যে পার হয়ে যাচ্ছে, এই ফ্লোয়ের মধ্যে পার না হয়ে পরবর্তীতে একা একা করবে, এটা সম্ভবই না। কারণ অনার্সে থাকতেই এত কিছু, সবকিছুর মধ্যেও আমার বন্ধুরাই দেখা গেছে আমাকে টেনে নিয়ে চলে আসছে। হ্যাঁ, মানে আমার নিজের, আমি 4 বছরে কোনো শীট কিনছি কিনা সন্দেহ ছিল। অনার্সে কি আমরা নর্মালি শীট টিট কিনেই তো পরীক্ষা দিই, এক এক জায়গায় এক এক ধরনের ট্রেন থাকে। আমাদের ওইখানে আমরা বেশিরভাগই স্যারেরা শীট দিতেন, সেই শীটগুলো পড়ে পড়ে পরীক্ষায় পাশ করতাম। তো সেখানে আমি বন্ধু বান্ধবদের শীট দেখে পড়ে পাশ হয়েছি। আর মাস্টার্সে তো এরকম খুব বেশি স্টুডেন্টও থাকে না, আর যে একটা ডিপার্টমেন্টে যে কজন স্টুডেন্ট থাকে তার মধ্যেও দেখা যাচ্ছে একেবারে ক্লোজ বন্ধু বান্ধব খুব বেশি একজন থাকে না। তো ওই কয়েকজন বন্ধু বান্ধব এর মধ্যে যদি আমি না করি, পরে একা একা আমি কিভাবে পার হব? তো এরকম মনে হলো যে না, আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাই, আর করতে পারলে সব ইনশাল্লাহ হবে। খুব যে একেবারে চাপ আমরা যেরকম বলি ওরকম চাপ না আসলে। আমরা ওইটা মেন্টালি একটু, হ্যাঁ, মাঝে মাঝে একটু চাপ পড়ে, এটা স্বাভাবিক। কিন্তু যেরকম ভাবে মেন্টালিটি তৈরি করে প্রত্যেকটা বিষয় মেনটেন করার দরকার, সেই বিষয়গুলো আসলে সময় মতো আমরা মেনটেন করি না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। তা আমার মনে হয় আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি 6টা মাস বা এরকম একটা সময় গ্যাপ দিয়ে পরবর্তী মানে করে ফেলতেছি, তাহলে অবশ্যই যেটা প্রথমে আপনাকে ইনশিওর করতে হবে যে ওই 6টা মাস তাহলে আপনাকে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে
যে বিসিএস আমার মানে আমি যে কোনো চাকরির পরীক্ষা ব্যয় যেটা জন্য প্রস্তুতি করছি এইটার পিছনেই সময়টা ব্যয় করবো। নর্মালি আমি এরকম অনেককে দেখেছি যারা এরকম ব্যয় করেন সময়টা 6 মাস নিয়ে বা মাস্টার্সে ভর্তি হন না, কিন্তু সময়টা কি করে জানি পার হয়ে যায়। হ্যাঁ, উনি হয়তোবা যদি মাস্টার্সে ভর্তিও হতেও যদি পড়তেন তার থেকে যে খুব একটা পার্থক্য হতো এরকম না, বরং মাঝখান দিয়ে আরেকটা কাজ কিন্তু হয়ে যেত। এখন আপনি যদি ওই রকম ভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আলাদা কথা। তাছাড়া আমার মনে হয় করে ফেলা উচিত। হ্যাঁ, করে ফেললেই বরং একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে সবকিছু পার হয়ে যাওয়াই ভালো। মানে এটার মধ্যে খুব একটা ইফেক্ট করবে না, নয়তো দেখবেন পরবর্তীতে মানে আপনার একা একা হয়তো বা ভালো লাগবে না। হ্যাঁ, পরিবেশগুলো একরকম থাকবে না। আর ওই যে বললাম, যিনি আর কি চেষ্টা করেন বা যিনি ফ্লোয়ের সাথে থেকে পার হন, মানে যারা পারেন তারা সবই করে ফেলেন। হ্যাঁ, মানে একটাকে আলাদাভাবে এরকম মানে এইভাবে না দেখাটাই ভালো। আপনি সবকিছু ফ্লোয়ের সাথে সাথে করে ফেলে দেন, এই বিষয়গুলো এগুলো আটকাবে না। আচ্ছা, ভাইয়া এক্সাম কবে? আজকে ডেইলি ক্যাম্পাস নিউজ করছে 23 ফেব্রুয়ারি ওর 1 মার্চ। এক্সামের বিষয়টা ভাইয়া আমার এক্সাক্ট জানা নাই। হ্যাঁ, এক্সামের বিষয়টা আমি জানি না, তবে পিএসসি এখন ঠিক যেভাবে বলে আসছে ঠিক সেই সময় কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছে। এক্সাম কখন হোক এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা টার্গেট নিয়ে আগাবো, মার্চের মধ্যে আমাদের মানে মার্চেই আমাদের পরীক্ষাটা হয়ে যাবে, এই টার্গেট নিয়ে আমরা আগাবো। সাল তারিখ মনে রাখা অনেক কষ্ট হয়ে যায়, কি করতে পারি? সালের আমার একটা নোট শেয়ার করা আছে। যত বাংলাদেশ আন্তর্জাতিকের যত সাল আছে সবগুলো সাল একত্র করে, হ্যাঁ, যেমন ধরেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা এটা মেজর ঘটনা হিসেবে জানি, কিন্তু এর বাইরে আর কি কি হয়েছে? 1971 সালে আরো অনেক ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে, আন্তর্জাতিকের প্রেক্ষাপটে হতে পারে, বা অন্য কোনো প্রেক্ষাপটে হতে পারে। এইভাবে যদি মিল রেখে রেখে পড়তে পারেন তাহলে ভালো হয়। আর যখনই পড়বেন এমসিকিউগুলো একটু খেয়াল করে করে পাশাপাশি ওই সময় বা 4টা অপশন খেয়াল করে করে একটু পড়তে পারেন। হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হবে। তারপরে হচ্ছে মডেল টেস্ট পড়লে কি প্রিলি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে? মডেল টেস্ট নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে আর কি। মডেল টেস্টের বিষয়টা হচ্ছে ভাই, টেস্ট বানানটা দন্তস্ব লিখবেন। হ্যাঁ, প্রিলি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে। মডেল টেস্টে দেওয়ার উদ্দেশ্য শুধু প্রশ্ন কমন পাওয়া না। হ্যাঁ, আমরা মডেল টেস্ট দিয়ে মূলত নিজেদেরকে একটু যাচাই বাছাই করাটাই, মানে এখানে অনেকগুলো ফ্যাক্ট কাজ করে। যে মডেল টেস্ট আমরা মূলত সবাই যে মডেল টেস্ট দেই, হ্যাঁ, আমার মনে হয় এখানে একটু বিষয়টা মানে কেমন জানি আমার কাছে লাগে যে সবাই শুধু মডেল টেস্ট দিয়ে মনে করি যে কত মার্কস পাচ্ছি, কিন্তু এটা মডেল টেস্ট দেওয়ার মূল উদ্দেশ্য আমার কাছে মনে হয় না। আপনি মডেল টেস্ট দিবেন অনেকগুলো বিষয় দেখার জন্য, যে আপনার পড়াশোনাটা আসলে কতটা গোছানো হয়েছে। মডেল টেস্ট পরীক্ষা দিয়ে আপনি বুঝতেছেন কোন সাবজেক্টগুলোতে আপনার এখনো দুর্বলতা আছে, আপনার এখনো কোন বিষয়গুলো কনফিউশন আছে, আপনি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, বা আপনি আসলে মার্কস কত পাচ্ছেন। এই যে পরীক্ষা মডেল টেস্টে আপনি পরীক্ষা দিলেন, সেই মডেল টেস্টের প্রশ্নটা আসলে কেমন হয়েছে, সহজ নাকি কঠিন, এই প্রশ্ন ঠিক কত মার্কস পেলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, বা এটার কাট মার্কস কত হতে পারে, এই বিষয়গুলোকে যাচাই বাছাই করাটা হওয়া উচিত মডেল টেস্টের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা কি করি, মডেল টেস্ট দিয়ে কত মার্কস পেলাম সেটা আসলে দেখি। হ্যাঁ, তো মডেল টেস্ট দিলে আপনি প্রশ্ন কমন পেতে পারেন, কিন্তু মানে শুধু মডেল টেস্টের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাব না। আমরা অবশ্যই বইয়ের ভিতর থেকে পড়ে এমসিকিউ সমাধান করে যেভাবে স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিতে হয় সেটা শেষ করে মডেল টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করবো আর কি। ভাইয়া এক্সাম কি ফেব্রুয়ারিতে? আচ্ছা ভাই, এটার অ্যান্সার দিছি, এটা মার্চ ধরে আগানো উচিত। ভাইয়া 60 দিনের রোডম্যাপ প্রতিদিন দিবেন কি? চেষ্টা করবো ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা করতে খুব বেশি একটা সময় লাগে না। তারপরেও একটু কিছু কাজ থাকে, আমি এইসব কাজে অভ্যস্ত না, তারপরে আজকে চেষ্টা করে দেখেছি, এটা করতে অনেক সময় লেগে গেছে। চেষ্টা করবো আমি প্রতিদিনই দেওয়ার। আসসালাম ভাইয়া, আমার সাধারণ জ্ঞান বাংলা অন্যান্য পড়তে বেশি ইচ্ছা করে, এখন কি করব? সবকিছু ভাইয়া ইচ্ছার উপর রাখলে চলবে না, কিছু কিছু জায়গায় ইচ্ছা মানে ইচ্ছার বিরুদ্ধে না, ভালো লাগাইতে হবে আর কি। আপনি দেখা গেলেন সাধারণ জ্ঞান বাংলা এগুলো পড়লেই হয়ে গেল, কিন্তু যেগুলো সাবজেক্ট ইংলিশ অঙ্ক এগুলো আপনি পড়েন না, হ্যাঁ, তো হবে না। তো আপনাকে যেইটার জন্য যেই সময় যেটা করা উচিত সেটা করতে হবে, একটু কষ্ট করে পড়ে ফেলেন। ভাই লাইভ এমসিকিউ এর আর্কাইভের কোশ্চেনগুলো সলভ করলে কি প্রিলিতে পাস করা যাবে? ভাইয়া ওইখানে আর্কাইভের প্রশ্ন সলভ করলে যে প্রিলিতে পাস করা যাবে এরকম না। আমি আসলে এই প্রশ্নটা পুরোপুরিটা দেখি নাই, হ্যাঁ, এই জন্য আমি বলতে পারবো না। তবে প্রস্তুতির জন্য যে কোনো একটা মানে সিলেবাস মেইনটেইন, মানে যে সিলেবাসটা দেওয়া থাকে সেখানে প্রশ্ন বিশ্লেষণ করে যে স্ট্যান্ডার্ড প্রস্তুতিটা সেইভাবে প্রস্তুতিটা নেন। হ্যাঁ, এখানে নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে কিছু একটা পেলেন সেটা পড়েই পাস করবেন এরকম দেখার দরকার নেই। আপনার প্রস্তুতিটা একটা নির্দিষ্ট মানে প্যাটার্নের মধ্যে থাকুক। ভাইয়া এটা বললাম, বডি ফিট না থাকলে পুলিশ ক্যাডারে কি প্রবলেম হবে? বডি ফিটের বিষয়টা ভাই আসলে কি বলছেন সেটা বুঝতে হবে। হ্যাঁ, যে বডি ফিটনেস বলতে আপনি আসলে কোন বিষয়টা বোঝাইছেন, তো দিবেন ভাইয়া। পুলিশ ক্যাডারে কি পাওয়া সম্ভব? এটা সমস্যা নাই ভাই,
চোখের এটা সমস্যা নাই। কোশ্চেন আলিশে আপনার বিভিন্ন দিকে অনেক উপকৃত হয়েছে ভাই। আপনার সকল হ্যান্ডনেট শেয়ার করেন ভাই, আপনার নোটগুলো খুব সুন্দর ভাই, ইনশাল্লাহ ভাই। এখানে কী কী টেস্ট করা হয় ভাই, আমাদের এখনো মেডিকেলের এই বিষয়টা এখনো বলা হয় নাই, আমি এই জন্য জানি না। তবে আমি যতটুকু শুনেছি এখানে 3টা বিষয় টেস্ট করা হয়। একটা হচ্ছে আপনার চোখ, মানে চোখের পাওয়ার, একটা হচ্ছে বুকে এক্স রে করা হয়, আর একটা হচ্ছে এই যে ড্রপ টেস্ট করা হয়। হ্যাঁ, শুরু থেকে বিসি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে কত মাস সময় লাগতে পারে, বিসিএস প্রস্তুতি নিতে কতটুকু সময় লাগবে? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরও অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, কারণ এটা সবার জন্য একরকম হবে না। তারপরেও আমার মনে হয় যদি আপনি পরিপূর্ণভাবে প্রস্তুতি নেন তাহলে 6 মাসের বেশি লাগার কথা না, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, যদি আসলে আপনি পড়ার মতন পড়েন। এরকমও অনেককে আমি দেখেছি লাস্টের 1-2 মাস পরেও টিকে গেছেন, হয়তো ব্যতিক্রমী হতে পারে, কিন্তু যেভাবেই বলেন না কেন 6 মাসের বেশি লাগার কথা না। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে বোঝানোর জন্য। মার্চ হলে ভালো হতো। আশিক ভাই প্রথমবার বিশেষ ক্যাডার হয়েছেন বললে খুশি হবো। না ভাইয়া, আমি প্রথমবারে হই নাই। আজকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। 40তম বিসিএস সাকসেসফুলি ফেল। যখন 40তম বিসিএস পরীক্ষা দেই তখন আমার কোনো প্রস্তুতি ছিল না, একটা সাবজেক্ট পরে পরীক্ষা দিয়েছিলাম, ইংরেজি সাহিত্য, বাকিগুলো পড়ি নাই। পরে রেজাল্ট দিল, রেজাল্টে ফেল করলাম, এবং ওই দিনে আমি পোস্ট দিয়েছিলাম যে 40তম বিসিএস সাকসেসফুলি ফেল। হ্যাঁ, তাতে কি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার মতো যারা আছেন তারা বিভিন্ন ধরনের ইমোজি, হাত মিলানোর, বুক মিলানো, হ্যাঁ, ইমোজি ব্যবহার করেন, তাহলে ভালো লাগবে। ওখানে লিখেছিলাম মনে হয় যে শালা আমি যে পরীক্ষা দিছি এটা তো আমার 14 পুরুষের কেউ জানে না। হ্যাঁ, এই জন্য বেঁচে থাকতে এত ভালো লাগে। ওইটা ছিল 40তম বিসিএস আর কি। হ্যাঁ, আর তারপরে ওইটা তো গেল, ওইটা প্রিলি ফেল করছিলাম, আর 41তম বিসিএস আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, লাইভ এমসিকিউ আর কি কোশ্চেন? আচ্ছা, এই প্রশ্ন, এখন যে 2 মাস আছে এই সময় ভালো করে পড়লে কি প্রিলি পাস করা সম্ভব? এইটা খুবই মেজর একটা প্রশ্ন। যে 2 মাস যে সময় আছে এই 2 মাসের মধ্যে ভালো করে পড়লে প্রিলি পাস করা সম্ভব কিনা, আমার কাছে মনে হয় সম্ভব। অনেকেই বলেন যে ভাইয়া নতুন করে একেবারে কিছুই পারি না, এটা কি সম্ভব কিনা? তা আমার কাছে মনে হয়েছে ভাইয়া সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। যেহেতু সময় 2 মাস, সুতরাং আপনাকে শুরু থেকেই একেবারে টেকনিক্যাল হতে হবে, এবং শুরু থেকেই আপনাকে টু দি পয়েন্টে প্রস্তুতি নিতে হবে। মানে আপনি যা আছে সব কিছু একসাথে নিয়ে বসলেন, বসে মানে বিষয়টা শুরু থেকেই, মানে এক কথায় শুরু থেকে যাতে সবকিছু গোছানো থাকে, কি পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কি কি বাদ দিয়ে পড়বেন, এক্সাক্ট কোনটা পড়লেই পরীক্ষায় কমন আসতে পারে। হ্যাঁ, এটা যদি ওভারঅল একটা আপনি গাইডলাইনের মধ্যে থাকেন, বা প্রপার একটা মানে টাইম শিডিউল বা সবকিছু মেনটেন করে যদি সামনের দিকে আগাতে পারেন, হ্যাঁ, তাহলে বিষয়টা ভালো হয়। কিন্তু আপনি ধরেন পড়া শুরু করলেন, শুরু করে আপনার ওই রকমভাবে মানে, আচ্ছা ভাই আমি একটা ফোন রিসিভ করতেছি, হ্যাঁ, বারবার ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আমি একটু ক্লাসে ছিলাম, আমি একটু পরে আপনাকে ফোন দেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ওই জন্য বলছিলাম যে আপনি যদি শুরু করেন ইনশাল্লাহ এই 2 মাসের মধ্যেই সব ভালোভাবেই শেষ করতে পারবেন। হ্যাঁ, এই 2 মাসের মধ্যে ভালোভাবে শেষ করা সম্ভব। হ্যাঁ, তবে একটু জেনে বুঝে আর কি, হ্যাঁ, যাতে সময়টা নষ্ট না হয়, অপ্রয়োজনীয় অংশ পড়ে যাতে আপনার সময়টা নষ্ট হয়, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু মানে যাতে আপনার ঠিক থাকে। হ্যাঁ, শুরু থেকেই একদম যা যা পড়া প্রয়োজন, যা যা বাদ দেওয়া প্রয়োজন, যেভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত ঠিক সেভাবে যদি প্রস্তুতি নেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। ভাই, আপনার ইংলিশ লিটারেচার হ্যান্ড নোটস দেওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই, এটা আমার মনে আছে, তবে আমি এখন আসি বাহিরে, আর আমার খাতাটা আছে বাসায়, আমি বাসায় গেলে আবার দেওয়া শুরু করব। ভাই আইটিসি পারি, আইটিসি, আচ্ছা আইসিটি হবে, আইসিটি পারি না, কি করব? জিওগ্রাফি মনে থাকে না, কি করব? আচ্ছা ভাইয়া, ওই যে আমি যাদের সাবজেক্ট ওয়াইজ সমস্যা আছে, আপনাদের যাদের স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের সমস্যা আছে, তারা চাইলে আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল, ফেসবুকেও তে আছে, তবে ফেসবুকে আর কি খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি, এই ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা প্লে লিস্ট নামে অপশন আছে, সেখানে গেলে অনেকগুলো প্লে লিস্ট দেখতে পাবেন। তো ওইগুলোর মধ্যে দেখবেন বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশন, এরকম প্লে লিস্ট আছে। ওইখানে গেলে প্রত্যেকটা বিষয়ের টু দি পয়েন্টে কিভাবে প্রস্তুতি নেবেন, হ্যাঁ, প্রশ্ন বিশ্লেষণ সহকারে সবকিছু বলা আছে, ওইটা দেখলে অনেকটা আইডিয়া পাবেন। হ্যাঁ, যদি কেউ অতিরিক্ত সবকিছু পড়তে না চান, শুধু ওইটা দেখতে পারেন, ওইখান থেকেই মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, ভাই লাইভ, আচ্ছা ভাই, সালের জন্য আপনার এই পোস্টটা কোথায় পাবো? আপনি একটু ফেসবুকে সার্চ করতে পারেন। হ্যাঁ,
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের যত সাল, হ্যাঁ, এটা ফেসবুকের সার্চ অপশনে লিখবেন, দেখবেন একটা সুন্দর নোট চলে আসবে। 1204 সাল থেকে শুরু মনে হয় এরকম একটা নোট চলে আসবে। একেবারে লাস্টের পেশায় বিভিন্ন যে পত্র পত্রিকা সহ একটা নোট দেওয়া আছে, ওইটা দেখতে পারেন। হ্যাঁ, ফেসবুকেই পেয়ে যাবেন। ভাই আপনি আর এই প্রশ্নটা কতবার করবেন? হ্যাঁ ভাইয়া, লাইভ এমসিকিউ এটা অনেকবার উত্তর করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, এখন থেকে কোন টপিকগুলো শেষ করলে আর কিভাবে শেষ করলে 46-এ ভালো করা যেতে পারে? এটা বললাম ভাইয়া অনেকবার। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক সংক্ষিপ্ত সাজেশন দেওয়া আছে, ওইগুলো দেখেন। পাশাপাশি চাইলে আপনারা আরেকটা ভিডিও দেখতে পারেন, বিসিএস প্রিলিতে 120 মার্কস পাওয়ার সহজ উপায়। হ্যাঁ, এটা দেখতে পারেন। ভাই, ইংরেজি লিখিত পরীক্ষায় ভালো করতে হলে কোন কোন বিষয়ে ইংরেজি জোর দিয়ে পড়া দরকার প্রিলির সময় প্লিজ বলুন ভাইয়া। প্রিলির সময় কোন বিষয়গুলোকে জোর দেওয়া উচিত? আচ্ছা, প্রিলি ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে প্রিলি লিখিতর কমন টপিক আসলে খুব একটা নাই। হ্যাঁ, প্রিলির সাথে ইংরেজির লিখিত টপিকের বা লিখিত প্রস্তুতির ক্ষেত্রে খুব একটা মিল নাই। এটার জন্য সবচেয়ে ভালো হয় আমার যতটুকু মনে হয়, এখন থেকেই আপনি বেশি বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন। ট্রান্সলেশন প্র্যাকটিস করতে গেলে অটোমেটিকভাবেই আপনার সেন্টেন্স মেকিং থেকে শুরু করে ভকেবুলারি এই সেই এগুলো অনেক কিছু, ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো অটোমেটিক উন্নতি হবে। হ্যাঁ, এই বিষয়গুলোই পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। আর প্রিলির সাথে সরাসরি এরকম খুব একটা মিল নাই, তবে যে গ্রামাটিক্যাল বা অন্যান্য যে বিষয়গুলো শিখবেন এগুলো হয়তো এখানে প্রয়োগ করতে পারবেন। বা এক্সামের আগে কোন ওয়েতে রিভিশন করলে ভালো হয়, আর রিভিশনটা ঠিক কতদিন আগে থেকে শুরু করলে ভালো হয় একটু বলবেন। রিভিশন করার টেকনিক আসলে কীরকম হতে পারে এইটার উপরে আমার একটা ভিডিও শেয়ার করা আছে। আমার ওই চ্যানেলে অনেকেই চাইলে, হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে চ্যানেল থেকে উপকৃত হবে, আপনারা চাইলে ওই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। রিভিশন করার আসল টেকনিকটা কীরকম হওয়া উচিত, বা রিভিশনটা আসলে কিভাবে করবেন, বা আপনি এই মুহূর্তে ধরেন কিছু একটা পড়লেন, হ্যাঁ, কোনো একটা অধ্যায় বা কোনো একটা টপিক শেষ করলেন, কিন্তু ওই অধ্যায় বা টপিকটা কিন্তু মানে আপনি যতটুকু সময় ধরে পড়ছেন পরীক্ষার একেবারে পুরো মুহূর্তের সময়, আবার কি আপনি পুনরায় সব কিছু পড়তে যাবেন? এতটুকু তো সময় আপনার হাতে থাকবে না। তখন আপনার আসলে কি কি পড়া উচিত, বা ওই সময়টা আসলে কিভাবে রিভিশন করতে পারেন, এক্স্যাক্ট কোন কোন টপিকগুলো আপনি রিভিশন করবেন, তো ওইটা কিভাবে করা যেতে পারে সবকিছু আমার একটা ভিডিওতে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, আমি আমার মতন করে আলোচনা করার চেষ্টা করেছিলাম। ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে মার্ক করে রাখবেন, তারপরে নোট করবেন কিনা, বা করলে কোনটা শুধু করবেন, বা হাইলাইটার ব্যবহার করবেন কিনা, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় শেয়ার করেছিলাম, ওইটা একটু দেখে নিতে পারেন। ভাইয়া, রিটেনে সাহিত্যিক ভাষা লেখায় সাহায্য করলে অনেক সাহিত্যের বই সাজেস্ট করলে ভালো হয়। আপনার প্রশ্নটা এক্স্যাক্ট আমি বুঝতে পারি রে ভাই। রিটেনে সাহিত্যের বই, আমার ভাই সাহিত্যের এক্স্যাক্ট কোনো বই সম্পর্কে একরকম আইডিয়াও নাই। আমাকে বললেও হয়তো বা আমি বলতে পারবো না। আমি নর্মালি এই যেগুলো অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম মানে বই পড়ে পড়ে, হ্যাঁ, যে কোনো একটা বই পড়ে প্রস্তুতি নিয়েছে, আমি ওই রকমভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। শুধু একটু অ্যানালাইসিস করে নিজের মতন করে কী কী পড়া দরকার সেটা সাজিয়ে নিয়েছিলাম। ভাই, গাইড বই একবার শেষ করেছি, এখন ডাইজেস্ট থেকে বারবার রিভিশন দিলে কি বিসিএস সম্ভব? এইটা আপনি যেই বইটা থেকে পড়ছেন, হ্যাঁ, ওই বইটাই যদি আপনার পরিপূর্ণভাবে সাজানো থাকে, আপনি পারলে ওই বইটা থেকেই পড়েন। আর যদি মনে করেন হাতে সময় আছে এবং ডাইজেস্ট থেকে আমি শেষ করতে পারবো, তাহলে আলাদা বিষয়। তবে যেটা পড়ছেন সেই বইটাই আমার মনে হয় বারবার পড়া ভালো। ভাইয়া, ফেনম বইটা পড়ে কি প্রিলিমিনারিতে পাশ করা যাবে? ফেনম বইয়ের মধ্যে অনেক কিছু আছে, আপনি এটা পড়লেও এখান থেকেও অনেক প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, তবে টপিক ভিত্তিক যে বিষয়গুলো ভিতর থেকে পড়া দরকার সেগুলো পড়ে এসে তারপরে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, শুধু ফেনম পড়ে সব কিছু যে আপনি মনে রাখতে পারবেন, কারণ এখানে প্রশ্ন আর উত্তর দেওয়া আছে, সব কিছু আপনার মনে নাও থাকতে পারে। ভিতর থেকে বিষয়গুলো একটু দেখে এসে দেন যদি প্রশ্নগুলো সমাধান করেন তাহলে ভালো হয়, আর আপনি যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ। প্রাইমারি সেকেন্ড ধাপের জন্য এই সময়ে কি কি পড়বো? প্রাইমারির জন্য ভাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন প্রত্যেকটা বিষয়ের জন্য সংক্ষিপ্ত সাজেশন দেওয়া আছে। হ্যাঁ, আর যদি পারেন, সময় যেহেতু খুব বেশি একটা হাতে পাওয়া যাবে না, যত বেশি পারেন এমসিকিউ সমাধান করেন। হ্যাঁ, যত বেশি পারেন এমসিকিউ সমাধান করেন। হ্যাঁ, এমসিকিউ, কারণ প্রাইমারিতে বেশিরভাগ প্রশ্নগুলোই আসে রিপিটেড কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাই, এখন থেকে কোন টপিকগুলো আর কীভাবে শিখতে ভালো করা যাবে এটা বলছি ভাইয়া। আচ্ছা, আব্দুর রউফ, সব আমার অনেক ছোট ভাই, বন্ধু, বড় ভাই অনেকেই দেখতেছেন। হ্যাঁ, বা ইংলিশ লিটারেচার মনে রাখার উপায় কি? ইংলিশ লিটারেচার প্রথমত ওই যে কিছু বিষয় মানে ইংলিশ লিটারেচার কী কী পড়তে হবে, কী পড়তে হবে না পড়তে হবে, এগুলো আগে দেখেন। আর ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় মনে রাখার জন্য একটু মিল অমিল করে পড়াটা ভালো হবে। হ্যাঁ, যে আপনি যখন যেটা পড়ছেন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে নেয়। আপনি যখনই ধরেন পড়তেছেন, যেমন আমার ক্ষেত্রে মনে হয়েছে
আমি যখন এলিজাবেথ পিরিয়ড পড়ি প্রথমে আমার মাথার মধ্যে আসে এলিজাবেথ পিরিয়ডে কে কে আছে। এলিজাবেথ পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো। হ্যাঁ, আর কে কে আছেন, আর আছেন হচ্ছে এদিকে আছেন হচ্ছে টমাস কিড, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রান্সিস বেকন, তারপর হচ্ছে বেন জনসন, তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে ইউনিভার্সিটি উইটস নামে 7 জন লেখক আছেন। আরও অনেকে আছেন, হ্যাঁ, আমি সবগুলো নাম বললাম না, মোস্ট ইম্পর্টেন্ট কিছু নাম বললাম। তো দেখেন আমার মাথার মধ্যে কিন্তু আগেই যে এলিজাবেথ পিরিয়ড বলতে আসলে এই পিরিয়ডটা কত থেকে কত 5টা ভাগ করা আছে। তারপরে ওই 5টা মানে রেনেসা পিরিয়ডের 5টা ভাগ, এর মধ্যে এলিজাবেথ একটা। তো ওই পিরিয়ডে রাইটার আবার কে কে আছেন, কোন রাইটারটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে কে, তারপরে এবং বইয়ের পৃষ্ঠাটার কথা আমি মনে রেখেছিলাম যে অমুক পৃষ্ঠায় এটা ছিল। হ্যাঁ, তারপরে জ্যাকোবিয়ান পিরিয়ডে 4জন না 5জন রাইটার ছিল, এর মধ্যে শুধুমাত্র জন ডান এই পিরিয়ড থেকে মানে এই লেখক থেকে প্রশ্ন আসতো, বাকিগুলো থেকে খুব একটা না, একটা দুইটা করে তথ্য পড়লেই চলতো। যেমন 45তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, টু হিজ কয় মিস্ট্রেস, লিখেছেন কে, অ্যান্ড্রু মার্ভেল। হ্যাঁ, এই একটা তথ্য পড়লেই চলে। তো এইভাবে আমি যখনই যেটাই পড়তাম না কেন আমি চেষ্টা করতাম আগে পুরো বিষয়টার একটা সামারি দাঁড় করাই, মানে মানে পড়ার পরে তো আসলে সামারিটা আসে, কিন্তু পুরো বিষয়টা পড়ার পরে যে ওইটার আসলে মানে আলাদা আলাদা প্যাটার্নে পুরোটা সামারি দাঁড় করে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ভাগ করা। যেমন পিরিয়ডের কথা বললেই সবগুলো পিরিয়ড আগে মাথার মধ্যে সাজাতাম, কোন পিরিয়ডের এক্সাক্ট কোন লেখক আছে, বইয়ের কোন জায়গায় আছে, কিভাবে আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে যখন প্যাটার্নে ভাগ করা হয়ে যেত তখন মাথার মধ্যে অটোমেটিকভাবেই আসতো কিছু কিছু বিষয় যে এটা এখানে আছে, এটা এখানে আছে। তারপরে পড়লে আপনার দেখবেন পড়াগুলো মনে থাকবে। আর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে চেষ্টা করবেন শুধু ইংরেজি সাহিত্য না, যে কোনো বিষয় পড়া মনে রাখার একটা ভালো বা শক্তিশালী উপায় আমার কাছে মনে হয়েছে এমসিকিউর কথা তো বারবার বলছি, পাশাপাশি রিলেট করে পড়ার চেষ্টা করা। দেখবেন ইংরেজি সাহিত্য পড়তে গেলে অনেক কিছু আছে যেটা এটার সাথে ওইটা মিলে যায় বা এটার সাথে একটার সাথে আরেকটা কনফিউশন হয়। হ্যাঁ, এই রিলেট করে পড়া বা কনফিউশনগুলো যেগুলো হয় এগুলো যদি সাথে সাথে পার্থক্য করে পড়ে ফেলতে পারেন তাহলে দেখবেন পড়াগুলো মনে থাকবে অনেক ভালোভাবে। পরীক্ষা কখন হবে এইটার প্রশ্নের উত্তরটা ভাই আমি দিতে পারবো না। তবে সব সময় চেষ্টা করবেন পরীক্ষার সর্বপ্রথম যে পরীক্ষার কথাটা শোনা যায় সেটাকে ধরে আগানোর। যদি যেমন বলা হচ্ছিল 26শে জানুয়ারি, আমি পরবর্তীতে আর খোঁজ জানি না, আমি সর্বশেষ এরকমই শুনেছিলাম। আপনারা ধরবেন যে ওরকম সময় পরীক্ষাটা হয়ে যাবে, এটা ধরে আগাবেন। ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইটা শেষ করতে পারলে বিসিএস পিলিতে কত পার্সেন্ট কাভার হতে পারে? এই ক্র্যাক প্রিভিয়াস বলেন, অন্য ওই যে ফেনম জব সলিউশন বলেন, যে কোনো বইয়ের কথাই বলি না কেন, এটার কথা অলরেডি বলে আসলাম যে এক্স্যাক্ট কত পার্সেন্ট হবে এটা কেউই বলতে পারবে না। তবে বিসিএস প্রিলিতে বিগত বছরের প্রশ্ন থেকে হিউজ পরিমাণে প্রশ্ন কমন আসে এবং হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়েই বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করার মতন একটা মার্কস পাওয়া যায়। তবে শুধু বিগত বছরের প্রশ্ন পড়ে আপনি সবগুলো হয়তো বা মনে রাখতে পারবেন না বা প্রস্তুতিটা গোছানো হবে না। এই জন্য ভিতর থেকে পড়ে নিজের মতন করে সাজিয়ে নিয়ে দেন বিগত বছরের প্রশ্ন পড়লে আপনি হয়তো বা কোয়ালিফাই করার চান্সটা বেশি থাকবে। আর যদি আপনি শুধু বিগত বছরের প্রশ্ন করে মনে রাখতে পারেন তাহলে ভালো। ভাই বাসায় রিটার্নের প্রিপারেশন কিভাবে নেওয়া যায়? ভাই রিটার্ন নিয়ে আমি আজকে আর কথা না বলি, কারণ এই দেখেন কিছু কিছু প্রশ্ন আমার কাছে মনে হয়েছে স্পেসিফিক হওয়া উচিত। হ্যাঁ, রিটার্নের প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, এখন এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেক ব্রড। রিটার্ন বলতে তো শুধু এটা, রিটার্নে কত কিছু আছে তাই না? তো এই জন্য আপনি যদি আরো স্পেসিফিকভাবে প্রশ্ন করতেন ভাইয়া রিটেন বলতে এইটা বা ওইটা, বাংলা সাহিত্য বা ইংরেজি বা ওইটা, হ্যাঁ, এরকম স্পেসিফিক প্রশ্ন করলে আমার জন্য উত্তর করাটা সুবিধা হবে। ভাই বিসিএস কোশ্চেন ব্যাংক কোন বইটা ভালো হবে, প্রিসেপ্টর্স নাকি অ্যাসুরেন্স, অ্যান্সারের ব্যাখ্যা কোনটাই ভালোভাবে আছে? ভাই আমার দেখা হয় নাই, হ্যাঁ, আমি আসলে এটা দেখি নাই। এই জন্য আমি মানে এই মুহূর্তে বলতে পারছি না। তবে প্রিসেপ্টর্সেরটা আমার যতটুকু শুনেছিলাম, যা মানে অনেকের কাছে শুনেছিলাম যে প্রিসেপ্টর্সটা ভালো। ভাই বিসিএস লিখিত পরীক্ষার জন্য ট্রান্সলেশনে ভালো করার উপায় বলেন। ট্রান্সলেশনে ভালো করার জন্য 7টা উপায় নিয়ে আমার একটা ভিডিওই আছে, হ্যাঁ, দেখবেন। বিসিএস লিখিত বিশেষ করে ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার জন্য 7টা বিশেষ ট্রিক্সের কথা বলা আছে, ওইটা দেখতে পারেন। হ্যাঁ ভাইয়া, বাংলাতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এসবের জন্য এমপিএসসিতে চার্ট আছে, সেটা পড়ছি, বাট ডাইজেস্টে হিউজ দেওয়া আছে, সেগুলো কি পড়তে হবে? চেষ্টা করবেন সবগুলোই পড়ে ফেলার, যেহেতু এই টপিকটা বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটার জন্য যা যা আছে সবই একটু কষ্ট করে পড়ে ফেলবেন। ভাই গ্রুপে যে টপিক বাই টপিক তো সব গুছিয়ে দেওয়া আছে, শুধু এগুলা নোট করে পড়লে হবে কি না? এখন তো বই পড়ে লং টাইম পড়ার এত সময় নেই। দেখেন ভাই, আমি আপনার কথাই বুঝে নাই, আপনি এখন নোট করে কিভাবে পড়বেন? এখন তো নোট করারই বরং সময় নাই, আপনি এত কিছু নোট করবেন কিভাবে? আচ্ছা, আপনি আপনার বিষয়টা আমি পুরোটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, আমার আরেকটা ফোন আসছে, হ্যাঁ, মানে এই গল্প যেহেতু হচ্ছে আমি ফোনটা রিসিভ করে আবার কথা শুরু করতেছি। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু ক্লাসে আছি, তো আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ? ভাইয়া আমি
ক্লাসে আছি তো, আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। বিসিএস এ কোশ্চেন রিপিট হয় কত? হিউজ পরিমাণে প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি অনেকবার অনেক কথা বলছি এবং এটা নিয়ে অনেকের মতভেদ আছে। অনেকেই মনে করেন বিসিএস এ প্রশ্ন রিপিট হয় না খুব বেশি একটা। বিসিএস প্রিলিটিকার জন্য যে পরিমাণ মার্কস দরকার তার কাছাকাছি একটা বা ওইরকম পরিমাণ মার্কস বিগত বছরের প্রশ্ন থেকে অনেকটা রিপিট হয়। তবে শুধু বিসিএস এর প্রশ্ন না, মানে এক্ষেত্রে শুধু বিসিএস এর প্রশ্ন করে যে আপনি পরীক্ষা কম পাবেন না, একটা অধ্যায় বা টপিক শেষ করার পরে ওই টপিক থেকে যত চাকরির পরীক্ষায় যা যা প্রশ্ন আসছে সবই আর কি আপনাকে পড়তে হবে। ভাইয়া মডেল টেস্টে 70 থেকে 80 মার্কস পাই, এই 2 মাস পরে কি প্রিলিটিকা সম্ভব? 2 মাস পরে প্রিলিমিনারি প্রিউত্তীর্ণ করা সম্ভব, তবে মডেল টেস্ট দিয়ে আপনি মার্কস পাচ্ছেন এইটা দিয়েই যে যাচাই হবে আমার কাছে পুরোপুরি এরকম মনে হয় না। ভালো মার্কস পেলে অবশ্যই ভালো, কারণ আপনি কীরকম মডেল টেস্টে পরীক্ষা দিচ্ছেন এটা একটা বিষয়। অনেক সময় এখানে ভালো করলেও মূল পরীক্ষায় ইয়ে করা মানে সবসময় একরকম থাকে না, তবে আপনি যদি ধারাবাহিকভাবে এরকম ইয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো। হ্যাঁ, বোথ ক্যাডারে অ্যাপ্লাই করে যদি শুধু জেনারেল ক্যাডারে 900 মার্কসের পরীক্ষা দিই, বাকি মার্কস পরীক্ষা না দিই, এখানে কিন্তু ফেল আসে, জেনারেল ক্যাডার রেজাল্টের উপর কোনো প্রভাব পড়ে না? ভাইয়া সমস্যা নেই। ভাইয়া 47তম বিশেষ জন্য কোন বিষয়গুলো আগে থেকে প্রিপারেশন নিতে পারি? প্রিলি প্লাস লিখিত। আচ্ছা ভাইয়া, এটা ওই একই 46 47 বলে 45 বলে কিছু নয়, বিসিএস এর প্রস্তুতি একটাই। বিসিএস এর প্রস্তুতি একটাই, যেটাই করেন না কেন প্রিলি লিখিত এক্ষেত্রে যে কাজটা করতে পারেন কমন টপিকগুলো খুঁজে বের করে ফেলতে পারেন। হ্যাঁ, প্রশ্ন বিশ্লেষণ করে যে কমন টপিকগুলো আছে সেগুলো আগে আগে রাখতে পারেন। ভাই ভোকাবুলারির জন্য কি ওরাকল ভোকাবুলারি নিমোনিক বইটা পড়লে হবে? আর আমি থার্ড ইয়ারে। ভাই আমি ভোকাবুলারি, আচ্ছা ইংলিশ স্ট্রং জয়েন করা আছে ভাই। ভোকাবুলারিতে আমি নিজে খুবই উইক। আমি এখনো পর্যন্ত ভোকাবুলারিতে খুবই উইক, আমি ভোকাবুলারি পারি না, ইভেন আমি ভোকাবুলারি পড়িও নাই। ছোটোবেলা থেকে যা শিখছিলাম সেইটারই বেস্ট ইউটিলাইজ কীভাবে করা যায় সেটা একটু মাথায় রেখে শুধু লিখিত পরীক্ষা এইভাবে ইউটিলাইজ করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত ভোকাবুলারি খুব একটা ভালো পারি না। এইটা সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা নেই, তবে আমার সাথে পরিচিত অনেকেই আছেন, ওনাদের ভোকাবুলারি সম্পর্কে অনেক জ্ঞান আছেন, আমি ওনাদের থেকে জেনে নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অথবা ওনাদেরও ভিডিও করার কথা আছে, যেহেতু আমি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। ওনাদের যদি মধ্যে থেকে যদি কারো আমি এরকম কোনো টু দি পয়েন্টে কারো কোনো বিষয় জানতে পারি যে এক্সাক্ট ভোকাবুলারির জন্য কী করা উচিত, আমি ভিডিওটা শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম ভাই, সায়েন্স অ্যান্ড কম্পিউটার কোন বুক এবং কীভাবে পড়বো? আচ্ছা, এইটার জন্য সায়েন্স অ্যান্ড কম্পিউটার, হ্যাঁ এটা অনেক প্রশ্ন আসছে। প্রশ্ন কমন পাওয়ার জন্য যদি বলি বিগত বছরের প্রশ্ন থেকে অনেক কমন আসে, তবে শুধু এটা এক্সাক্ট কোনো প্রস্তুতি না। বই আসলে আমার সব দেখা হয় নাই, তবে আমার কাছে মনে হচ্ছে ওরাকল বিজ্ঞান এবং হচ্ছে যে সায়েন্স ককটেল, এই দুইটা বই আমার কাছে ভালো মনে হয়েছে। আমি ম্যাথ ডিটেলস পড়ছি যাতে রিটেনে কভার হয়, আর আমি এক সিরিজের বই পড়তে চাচ্ছি যেমন MP3, এটা কেমন হবে? পড়েন ভাই, সমস্যা নেই, বই এই পড়লেই হয়, বইয়ে খুব বেশি একটা পার্থক্য হয় না। আর ম্যাথটা ডিটেলসেই পড়া উচিত আমার কাছে মনে হয়েছে, শুরু থেকে ম্যাথটা ডিটেলসে পড়তে পারলেই ভালো হয়। ভাই আগামীকাল 46তম BCS প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স শুরু হবে। ক্র্যাশ কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 1 তারিখ, তবে অনেকেই বলেছেন ভাই বছরের প্রথম দিন 1 দিন 2 দিন পিছিয়ে দেন, এই জন্য আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। হ্যাঁ, আগামীকাল 3 তারিখ, 3 জানুয়ারি আগামীকাল কোর্সের আমাদের দিক নির্দেশনামূলক প্রথম ক্লাস হবে। প্রথম ক্লাসে মোটামুটি কোর্স সম্পর্কিত দিক নির্দেশনা তো থাকবেই, পাশাপাশি ওভারঅল BCS প্রস্তুতির A to Z একটা গাইডলাইন বা কীভাবে কি বা এরকম যেগুলো বিভিন্ন বিষয়ে কথা বলতেছি, ওভারঅল একটা গাইডলাইন দেওয়া হবে। ক্লাসটা দীপ্ত ভাই নেবেন, আর পরবর্তী দিন থেকে অর্থাৎ 4 তারিখ থেকে বিষয়ভিত্তিক প্রথম ক্লাস শুরু হবে। প্রথম 12টা ক্লাসই থাকবে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ। মানে আপনাদের সাথে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম, যে ওই যে আপনারা বললেন যে কিভাবে কি করবেন না করবেন, কি পড়তে হবে না পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, প্রথম 12টা ক্লাস হবে এই প্রশ্ন বিশ্লেষণের উপরে। মূলত ওইখানেই প্রত্যেকটা বিষয়ের ওভারঅল একটা ধারণা প্রত্যেকেই পেয়ে যাবেন, যে আপনাকে এক্সাক্ট কতটুকু পড়তে হবে, কি পড়বেন, কি বাদ দিবেন, প্রস্তুতি কীভাবে হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা আমরা আরও একটা ফোন আসছে, আমি রিসিভ করি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু ওই যে ক্লাসে আছি তো, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটা বলতেছিলাম যে 12টা ক্লাস হবে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক। ওই 12টা ক্লাস
থেকেই আপনারা মোটামুটি ওভারঅল একটা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে মানে প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, কতটুকু এক্সাক্ট পড়বেন, হ্যাঁ কিভাবে পড়বেন, কোনটা না পড়লেও চলবে, কোনটার জন্য বিগত বছরের প্রশ্ন পড়লেই হবে। তারপরে আমরা প্রত্যেকটা বিষয়ের আবার এটা গেল হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক ক্লাস। তারপরে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের টপিক ভিত্তিক ক্লাস শুরু করব। তো এই টপিক ভিত্তিক ক্লাসগুলোতে যেগুলো একেবারে মানে পড়ার মতন, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আর যেগুলো বাসায় পড়ে নেওয়ার মতন সেগুলো থেকে শুধু আমরা দেখাই দিব যে আপনি এইটার জন্য এই টপিকগুলো বা এই সাব টপিকগুলো পড়েন, হ্যাঁ এইটা পড়ার দরকারই নাই, এটা বইয়ের মধ্যে শুধু বা সিলেবাসে দেওয়া আছে, পরীক্ষায় প্রশ্ন আসে না, এগুলোর জন্য এত ডিটেলসে বই বা ডাইজেস্টও পড়ার দরকার নেই, শুধু বিগত বছরের প্রশ্ন পড়লেই কমন পাবেন। এভাবে A to Z। এবং আপনাদের যে বিভিন্ন বিষয় যেগুলো প্রশ্ন করতেছেন বা বিভিন্ন আপনাদের যে টিপস ট্রিক্স গাইডলাইন বিষয়ে বলেন, এই যে রিভিশন কিভাবে দিবেন, এই করবেন সেই করবেন, যত প্রশ্ন আসছে এগুলো কিন্তু কোর্সের অন্তর্ভুক্তই। হ্যাঁ, শুধু যে ক্লাস হবে এরকম না, প্রতিটা বিষয়ের শুরুতে গাইডলাইন দিক নির্দেশনা থাকবে, প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক ক্লাস থাকবে, তারপরে প্রত্যেকটা বিষয়ের টপিক ভিত্তিক ক্লাস তো থাকবেই, যেটা মূল কোর্স বলতে আমরা যেটা বুঝি। এর পাশাপাশি 15টা পরীক্ষা থাকবে, যদি সময় থাকে আমরা ফাইনাল মডেল টেস্টও নিয়ে নিব, এবং হচ্ছে পাশাপাশি টিপস টিক্স গাইডলাইনমূলক প্রায় 40 থেকে 50টা ভিডিও থাকবে। আর আমাদের মূল ক্লাস শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে। হ্যাঁ, যদি কেউ এরকমও মনে করেন, আমি এটা বলতেছি না কারণ এটা বলতে অনেকেই মনে করতে পারেন ভাইয়া কোর্সের প্রচারণা করতেছেন, হ্যাঁ এই জন্য আমি এটা বলতে চাচ্ছি না। যদি কেউ মনে করেন যে এখন থেকেই শুরু করে 2 মাস যে সময় আছে, 2 মাসের মধ্যে আমাদের সাথে থেকে আপনি প্রস্তুতি নেবেন, তাহলে চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন, উক্ত পেজে মেসেজ করে রাখতে পারেন যদি আপনি কোর্সের সাথে আগ্রহী হন। ভাই আমি অনার্স 3য় বর্ষ শেষ করলাম, প্রিপারেশন শুরু করেছি, আমার জন্য কিছু পরামর্শ দিবেন। সবার জন্য একই রকম পরামর্শ ভাইয়া, যা কথা বলতেছে এগুলাই শোনেন। বিশেষ করে ওই যে প্রত্যেকটা বিষয়ের বিসিএস প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে প্রশ্ন বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা ভালোভাবে আগে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন, দেন আপনি নিজেই বুঝতে পারবেন। প্রথমে আমার কোন বইগুলো পড়া উচিত? আগে ভাই প্রশ্ন বিশ্লেষণ বা সিলেবাসটা ভালোভাবে বুঝে নেন, তারপরে বই এমনি বুক লিস্ট সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বিসিএস প্রিলিমিনারির জন্য এক সেট উত্তম বুক লিস্ট এরকম একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখতে পারেন। ভাই মডেল টেস্টের বই কোনটা ভালো হবে? মডেল টেস্টের বই আমার খুব একটা দেখা হয় নাই, তবে আমি শুনেছিলাম প্রিসেপ্টরস মডেল টেস্টের বইটার কথা অনেকেই বলেছিলেন, অন্যান্য বইও থাকতে পারে। হ্যাঁ, তবে এই যে মডেল টেস্ট দিয়ে মূলত ওই বিষয়গুলো যেগুলো ইতিপূর্বে বলেছি সেগুলো যাচাই করার চেষ্টা করবেন। আচ্ছা, ফুয়াদ আমিন ইজ ওয়াচিং, আমার বন্ধু, আমার কাকা, হ্যাঁ কাকা দেখতেছে। কাকা কিছু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, সায়েন্স অ্যান্ড কম্পিউটার কোন বুক কীভাবে পড়বো? আচ্ছা ভাইয়া, এটা বুক লিস্টটা একটু দেখিয়েন ভাই, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রীতম দেব, রাজীব রক্সি, অনেক বন্ধু, হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধব সাথে দেখতেছে। হ্যাঁ, আমার এটা মানে দেখলেই খুব ভালো লাগে। ভাই মডেল টেস্ট কোন বই থেকে দেওয়া ভালো হয়েছে বললাম। আচ্ছা, অগ্রদূত অ্যাসুরেন্স পড়তে পারেন। দেখেন আমি মনে কমেন্ট পড়ে ফেলছি। আর কি কারো কোনো কমেন্ট আছে? আল রাশেদ রানা বন্ধু। আচ্ছা, এমডি মারুফ হোসেন ইজ ওয়াচিং। মারুফ ভাইকে আপনারা খুব চিনেন, অনলাইনের জনপ্রিয় একজন শিক্ষক, আমার সাথে প্রায় কথা হয়ে থাকে। উনি মূলত গণিত পড়ান। মূলত মারুফ ভাই গণিতের ক্লাস নিয়ে থাকেন, তবে প্রত্যেকটা বিষয়ে কম বেশি ওনার খুব ভালো পারদর্শিতা আছে, খুবই চমৎকার একজন মানুষ। হ্যাঁ, আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে বা যারা আমাকে চিনেন, আপনারা চাইলেন দেখেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এমনি মারুফ হোসেন, উনিও কিন্তু অনেক ফ্রি লাইভ ক্লাস থেকে শুরু করে অনেক বিষয় শেয়ার করে থাকেন, আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, মশিউর রহমান ইজ ওয়াচিং। আপনাদের কি র্যান্ডম আর কোনো প্রশ্ন কি নাই নাকি সব শেষ? আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি মনে হয় সবগুলো প্রশ্নের উত্তর করে ফেলছি, কিন্তু ভাইয়া এই কয়েকদিন শুধু ডাইজেস্টার বিসিএসের বিগত প্রশ্ন করলে কি ফ্রিতে চান্স পাওয়া যাবে? আশাবাদী ভাইয়া আমি, তবে ইংলিশ অঙ্কের ক্ষেত্রে একটু যেই মূল বিষয়গুলো, হ্যাঁ এটা একটু ঠিক রাখতে হবে। বাকিগুলো আপনি ওখান থেকে পড়ে ইনশাল্লাহ কাভার করতে পারবেন। শেষ মুহূর্তে অফলাইনে এক্সাম দেওয়া কত ইফেক্টিভ হবে ভাইয়া? দিতে পারেন ভাইয়া, শেষ মুহূর্তে নিজেদেরকে যাচাই করার জন্য বা এনভায়রনমেন্ট বোঝার জন্য, চাপ সামলানোর জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য, প্রস্তুতি কেমন আছে, কনফিউশন হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বোঝার জন্য আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন। প্রিলি কবে? আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর আর না দেই, কারণ এগুলো নিয়ে কথা বললাম। হ্যাঁ, চেষ্টা করবেন সবসময় যে ডেটটা সবার আগে সেটা ধরে আগানোর জন্য, পরে পরীক্ষা যখন পরে তখন হোক। ভাই এক্সামে ম্যাথ কখন অ্যান্সার করা ভালো, আগে নাকি পরে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। এটা নিয়েও অনেকের অনেক মতভেদ আছে। ম্যাক্সিমামই অ্যান্সার মানে যে উত্তরটা প্রিফার করেন সেটা হচ্ছে এক্সামে ম্যাথ শেষে অ্যান্সার করাটাই ভালো। আমার নিজের কাছেও মনে হয় ম্যাথ শেষে অ্যান্সার করাটাই ভালো, তবে এটার জন্য পর্যাপ্ত একটা সময় রাখা উচিত। পর্যাপ্ত একটা সময় রাখা উচিত, যে ম্যাথের জন্য
আমরা অনেকে কি করি লাস্টে 20 মিনিট রাখি, এটা মানে ম্যাথ এবং মানসিক দক্ষতা মিলে 20 মিনিট 25 মিনিট 20-25 মিনিট রাখলে আসলে শেষ করাটা কষ্ট হয়ে যায়। আমি নর্মালি প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথের জন্য মানে আমি খুব দ্রুত অ্যান্সার করতে পারি বা খুব দ্রুত বৃত্ত ভরাট করতে পারি, বা আমার প্রশ্নটা দেখার সাথে সাথে কেমন জানি মাথার মধ্যে চলে আসে। সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আমার নর্মালি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের বেশি লাগে না, আমি ম্যাথের জন্য প্রচুর সময় পাই। আমার মনে হয় অন্তত 40 মিনিট রাখা উচিত। যদি আপনার একটু সময় বেশি লাগে তারপরেও আধা ঘন্টার বেশি অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর এইটা প্রশ্ন নির্ভর করে আসলে প্রশ্নের ওপরে। যদি ম্যাথের প্রশ্নগুলো সহজ হয়, মানসিক দক্ষতার প্রশ্ন সহজ হয়, তখন খুব একটা সময় লাগে না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে হয় কি, আমরা যখন ম্যাথ অ্যান্সার করতে যাই, কোনো একটা ম্যাথ সহজ ম্যাথ কিন্তু আপনার মিললো না, তখন দেখবেন মাথা কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর পরপর 2-3টা ম্যাথ না মিললে মানে অটোমেটিকভাবে আর মাথা কাজ করতে চায় না, পারা ম্যাথও হতে চায় না, তখন একটু মানে সব মানে উলটপালট হয়। এই জন্য চেষ্টা করা উচিত ম্যাথের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় হাতে রেখেই অ্যান্সার করা। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, ম্যাথের ক্ষেত্রে বা শুধু ম্যাথ না, মানে ম্যাথের ক্ষেত্রে আমরা অনেকে কি করি, সিরিয়ালি ম্যাথ করার চেষ্টা করি। এটা করতে পারলে মন্দ হয় না, তবে আমার কাছে মনে হয় ম্যাথ করার সময় আমি যেটা করতাম যে ম্যাথের ক্ষেত্রেও যে ম্যাথগুলো ছোট ছোট বা যেগুলো খুবই সহজ আমি পারবোই সেগুলো আমি আগে করতাম। মানে দাগ দিতাম ছোট্ট করে একটা, যে এই ম্যাথটা আমি করছি বা এটা করলাম না, হ্যাঁ। তো ওই কাজটা করতে পারেন। যে দেখা যাচ্ছে 15টা ম্যাথ আপনার হাতে, সময় আছে ধরে নিচ্ছি 20 মিনিট, তো 15টা ম্যাথের মধ্যে এরকম 6টা-7টা ম্যাথ আছে যেগুলো আপনি একবার দেখলেই তো বুঝতে পারবেন যে কোন ম্যাথটা আপনি পারবেন বা কোনটা খুবই ছোট। সেটা করে দেখেন, ওই 6-7টা ম্যাথ করতে আপনার 6-7 মিনিটে হয়ে গেছে, হ্যাঁ। তখন আপনার একটা কনফিডেন্স আসবে, বা বড় ম্যাথ করতে গেলেও তখন আপনি কিন্তু মানে একটা সাহস পাবেন। কিন্তু আপনার প্রথমেই দেখা গেল আপনি বড় বড় ম্যাথ করে রাখছেন, 5টা ম্যাথ করতে আপনার 10 মিনিট সময় চলে গেছে, এখন আপনার মাথার ভিতরে প্রেশার আছে, এই বাবা 10টা ম্যাথ 10 মিনিটে শেষ করতে হবে, তখন পারা ম্যাথও কিন্তু ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ। এই কাজটা চাইলে করতে পারেন। বা লং টার্ম কোনো কোর্স করাবেন, আমি আর্টসের স্টুডেন্ট, তাই ম্যাথ নিয়ে খুব ভয়, আর মারুফ ভাইয়ের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? লং টার্ম কোনো কোর্স এই মুহূর্তে আমার নাই, তবে আমাদের ক্যাডার্স বিসি স্কেয়ার নামে একটা প্ল্যাটফর্ম আছে। এখানে 11 জন ক্যাডার, 41তম বিসিএস সুপারিশপ্রাপ্ত 11 জন ক্যাডার ক্লাস নিচ্ছেন, বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, আপনি চাইলে সেখানে ইনক্লুডেড হতে পারেন এখনো। আর মারুফ ভাইয়ের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, আপনি এমডি মারুফ হোসেন নামে ফেসবুকে সার্চ করেন, সার্চ করলেই দেখবেন ওনার ফেসবুক পেজ আছে, ওইখানে ওনাকে মেসেজ করলেই হবে। রেকর্ডেড কোর্স শুরু কবে থেকে? রেকর্ডেড কোর্সের ক্লাস সাজানো প্রায়ই শেষ, হ্যাঁ। এইটা চাইলে আপনারা যে কোনো সময় নিতে পারেন, হ্যাঁ। কয়েকটা ক্লাসের লিঙ্ক শুধু আমার অ্যাড করতে বাকি আছে, বাকিটা আমি সাজিয়ে ফেলেছি। ভাইয়া প্রতিটি সাবজেক্ট অ্যান্ড জব সলিউশন ভালোভাবে শেষ হলে কি লাস্ট 1 মান্থ জাস্ট ডাইজেস্ট করলে ভালো হবে, নাকি বইগুলো আবার ভালো করে পড়তে হবে? ভাই খুব সহজভাবে যদি বলি, সংক্ষিপ্ত সময়ের জন্য যদি পড়তে চান তাহলে আগে থেকে যদি পড়া থাকে ঠিক সেভাবেই পড়েন, আর যদি পড়া না থাকে আপনি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখেন, যে কোনো একটা প্যাটার্নে আর কি, হ্যাঁ। আর যদি মনে করেন যে ডাইজেস্ট করবো, তাহলে আগে প্রথমেই দেখেন যে কোনগুলো পড়বেন কোনগুলো বাদ দিবেন, যেগুলো পড়ার দরকার ভিতর থেকে সেগুলো একটু পড়ে, যদি ভিতরের তথ্য ইনকেস নাও মনে রাখতে পারেন, যেগুলো অবশ্যই মানে আসবেই সেগুলো একটু কষ্ট করে পড়ে ফেলেন, আর বিগত বছরের প্রশ্নগুলো পড়েন। কিভাবে ধরে রাখবো ভাই কনসিস্টেন্সি, কিভাবে ধরে রাখবো? এইটা আসলে আমি এক্স্যাক্ট জানি না, আমি নিজেই সবসময় যে কনসিস্টেন্সি ধরে রেখেছিলাম এরকম না, এটা নিয়ে আসলে একটু চিন্তা করতে হবে, আমি এই বিষয়গুলো নিয়ে ওইভাবে ভাবা হয় নাই। আমি এটা পরবর্তীতে অ্যান্সার করার চেষ্টা করবো। ভাই একাডেমিক পড়ার পাশে কীভাবে বিসিএস প্রস্তুতি নেওয়া হয় পরবর্তীতে ইফেক্টিভ হবে এরকম, এইটাও আমি ভাইয়া জানি না, কারণ একাডেমিকের সময় আমি প্রস্তুতি নেই নাই, তবে চাইলে নেওয়া সম্ভব। রাহাত আচ্ছা মেনশন করেছেন, কৃষি রিটেনের জন্য কিভাবে পড়েছিলেন? কৃষি লিখিতর জন্য কিভাবে পড়েছিলাম? প্রথমত যে আমি বাকৃবির স্টুডেন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো ওইখানে আমাদের কয়েকটা মোড় আছে, যদি আপনি আপু জানি না বা ভাইয়া যে আপনি আসলে আপু মনে হয় যে বাকৃবির কিনা, দেখবেন যে কৃষির জন্য আলাদা বইও পাওয়া যায়, আবার হচ্ছে দুইটা মানে হ্যান্ড নোটের মতন, মানে নোট নাকি শিটের গোছানো একটা কালেকশন, পার্ট 1 পার্ট 2 এরকম দুইটা বই পাওয়া যায়। তো ওই বইগুলো সংগ্রহ করেছিলাম, তবে ফার্স্টে আমি যে কাজটা বরাবরই করি, আমি বিগত বছরের প্রশ্নগুলো দেখে আমার কাছে ওইগুলোকে সাজাই। তো ওই বিগত বছরের প্রশ্ন দেখে অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাগ করে নিয়ে বিগত বছরের প্রশ্নের সাথে মিল রেখে কি পড়া যেতে পারে, কোন অধ্যায় মানে পড়লে কতগুলো প্রশ্ন কমন পাবো, কোন অধ্যায় চাইলে স্কিপও করা যেতে পারে, কারণ আমি লাস্টে কিছু অধ্যায় স্কিপ করে গেছিলাম যেগুলো আমি আগে থেকেই পারতাম না। তো ওইভাবে আগে একটা কাঠামো দাঁড় করিয়েছিলাম, করানোর পরে
শেষে আমরা আসলে সময় খুবই কম পেয়েছি। আমি হলে গিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু বন্ধু বান্ধব এই সে অনেকদিন পর আড্ডা বাড্ডা করতে করতে খুব বেশি পড়াশোনা করি নাই। কিন্তু একটা কাজ করেছিলাম, আমরা কয়েকজন বন্ধু মিলে সবাইকে এক একটা ইয়ে ভাগ করে দিয়েছি যে তুই আজকে এই চ্যাপ্টারটা পড়বি, পড়ে এসে অমুক দিন জাস্ট 1 ঘন্টার মতন বা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন ওইটার উপরে ওভারঅল একটা ব্রিফিং করবি সবার সামনে। পরে ওইটা নিজের মতন করে পরে আমরা সাজাই নিব। ও যে ব্রিফিংটা করবে, ওর ব্রিফিংটা একবার দুবার শুনলে অনেক কিছু মনে থাকবে। জাস্ট আমরা এইভাবে পড়েছিলাম। তবে আপনি যদি নিজে নিজে পড়েন তাহলে প্রথমে প্রশ্নটা দেখবেন, বিগত 4-5 বছরের প্রশ্ন দেখবেন, সেখানে প্রশ্নগুলো এক্সাক্ট কেমন হয়েছে, কি কি কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন হয়েছে, কোন অধ্যায়ের প্রশ্ন কেমন ছিল, বা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, বা আপনি যদি সবগুলো টপিক নাও পড়তে চান বা সবগুলো মানে 15টার মধ্যে 10টা অ্যান্সার করতে হয়, তো সেক্ষেত্রে কোনগুলো আপনি চাইলে স্কিপও করতে পারেন। এইভাবে নিজের মতন করে একটু সাজায় নিতে পারেন। আর আরেকটা বিষয় বলি, শুধু কৃষির জন্য বলতেছি এরকম না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু প্রযোজ্য হবে। হ্যাঁ, দেখবেন কিছু জায়গায় যে প্রশ্ন বিশ্লেষণ এগুলো তো সবগুলোর ক্ষেত্রে সেম, কমন কিছু টপিক খুঁজে পাওয়া যায় যে কমন টপিক দিয়ে আপনি ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আমার কৃষির ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি পুরো এগ্রিকালচার লেখার জন্য আমি মনে হয় 30-40টার মতন পয়েন্ট নিজে নিজে বের করেছিলাম, যে ঘুরে ফিরে আমি দেখলাম যে পুরো এগ্রিকালচার দেখা গেছে ওই 30-40টা পয়েন্টের মধ্যেই আছে। মানে সবচেয়ে প্রশ্ন একবারে কভার করবে তা না, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আপনি ঘুরে ফিরে ওই পয়েন্টগুলোর আলোকে লিখতে পারবেন। তো এরকম যে কোনো জিনিস, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য, শুধু কৃষি বলে না, বাংলাদেশ আন্তর্জাতিকই বলেন বা যে কোনো জায়গায় বলেন, এরকম লিখতে গেলে বেশ কিছু কমন পয়েন্ট বের করা সম্ভব, যে কমন পয়েন্টগুলো দিয়ে আপনি চাইলে পরবর্তীতে মানে একই ধাঁচের যত প্রশ্ন আছে ওইগুলোর মধ্যে আপনি ঢুকাই দিতে পারবেন। হ্যাঁ, এই কাজটা করতে পারেন। এবার একদম ম্যাথ সলভ করার জন্য কি আলাদা পেজ দেওয়া হয়, প্রাইমারি ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা? না ভাই, আলাদা পেজও দেওয়া হয় না, ক্যালকুলেটরও দেওয়া হয় না। নর্মালি প্রশ্নপত্র যেটা থাকে সেটাতে দাগ দিয়ে নিষেধ কিনা আমি জানি না, তবে সবাই ওইটাতেই অ্যান্সার করে থাকেন। এই ক্ষেত্রে যদি মানে মনে হয় যে এটাতে সমস্যা হবে কিনা, দায়িত্বরত যিনি দায়িত্বরত শিক্ষক থাকেন ওনাকে খুব বিনয়ের সাথে বলবেন যে স্যার এটা করা যাবে কিনা। হ্যাঁ, উনি একটা সমাধান দিয়ে দিবেন। আপনার সুশাসনের ভিডিওটা কই পাওয়া যাবে, লিঙ্ক দিয়েন ভাই। ফেসবুক, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যে কোনো জায়গায় পাবেন। ইউটিউব চ্যানেল হচ্ছে বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি। ওই পেজে গেলে, ওই চ্যানেলে গেলেই পপুলার অপশনে গেলে দেখবেন প্রথম যে ভিডিওটা ওইটাই সুশাসনের ভিডিও। স্যার ক্লাস হবে কত সময় ধরে? 1 থেকে 1.5 ঘন্টার মতন। যারা নিউ তারা কি এই বেসে অ্যাডমিশন নিয়ে কতটুকু উপকার হবে ভাইয়া? একেবারে নিউ হলে যেটা হবে যে এখানে প্রথমত দুইটা বিষয়, একটা যদি আপনার টার্গেট হয় 46তম বিসিএস আপনি কোয়ালিফাই করবেন, তাহলে আপনি শুধু মানে আপনি সবই তো গোছানো থাকবে। তাহলে আপনাকে প্রতিদিন যেগুলো দিব ওইটা পড়ে শেষ করতে হবে। এটা একটু কষ্ট হবে। হ্যাঁ, শেষ করা সম্ভব না এরকম কিছু না, অবশ্যই সম্ভব, তবে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। আর যদি মনে করেন যে আমি পরবর্তীতে মানে জাস্ট পরে প্রস্তুতি নিব, এই সময়টা জাস্ট বিষয়গুলো শুধু জেনে রাখবো, তাহলে তো হইলো, তাহলে আপনি আস্তে আস্তে নিজের মতন করে সাজিয়ে দিতে পারেন। উপকারের কতটুকু উপকার হবে, তাই না? উপকারের বিষয়টা হচ্ছে ভাইয়া যে পুরো কোর্সটা আমরা A to Z সম্পূর্ণটা আপনাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে মানে ধরেন কোন সাবজেক্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কি পড়বেন, কিভাবে পড়বেন, যেটা বারবার বলছি, পুরোটাই সাজানো থাকবে। হ্যাঁ, তো এইটা যদি আপনি মনে করেন যে মানে এই মুহূর্তে 2 মাস আমার হাতে সময় আছে, এই 2 মাসের মধ্যেই যে আমি তো আসলে 2 মাসে পুরো তো শেষ করতে পারবো না, বা 2 মাসের মধ্যে তো আসলে সম্ভব না, এরকম মনে হওয়াটা খুবই স্বাভাবিক। তো এটা যদি আপনি যথাযথভাবে, ওই যে বললাম যে আপনি যদি এই সময়টা 2 মাস সময় দেখে যেইভাবে ঠিক পরিশ্রম করা দরকার, এক্সাক্ট যেভাবে পরিশ্রম করা দরকার সেইভাবে যদি করেন, এই 2 মাসের মধ্যেও আপনি ইনশাল্লাহ মানে সব মতো সাজিয়ে নিয়ে কোয়ালিফাই করতে পারবেন। আর যদি মনে করেন যে 2 মাসের মধ্যে সব গুছাই রাখলাম, এইবার তো সম্ভব হচ্ছে না বা সময় পাচ্ছি না বা কোনো একটা কারণে হচ্ছে না, তাহলে পরবর্তীতে এটা দেখে দেখে আপনি কি কি পড়তে হবে অন্তত সেই আইডিয়াটা পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এটা অবশ্যই উপকারে আসবে। মেনি মেনি থ্যাঙ্কস ভাই ফর অ্যারেঞ্জিং সাচ হেল্পফুল সিজন আচ্ছা সেশন। ওকে, আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই। বিসিএস রিটার্নের জন্য কোন পাবলিকেশনের সেটটা ভালো হবে? এটা এক একজন এক এক মানে প্রত্যেকটা সাবজেক্টের কেউ মানে একটা বই কিনেন না। হ্যাঁ, এক একজন এক এক ধরনের বই বলেন। আবার আপনি 5 জন বিসিএস কেলার ভাইয়া বা আপুর কাছে জিজ্ঞাসা করেন, কেউ হয়তো বা আপনাকে এক সেটের বইয়ের কথা বলবেন না, এক একটার জন্য এক একটা বই কিনতে বলতে পারেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যদি কেউ ডাইজেস্টের কথা বলেন তাহলে আমি অ্যাসুরেন্স ডাইজেস্টের কথাটা বলবো। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো মনে হয়েছে। সমস্ত সাবজেক্ট যদি একসাথে পেতে চান বা প্রশ্ন ব্যাংকের মতন যদি কিছু পেতে চান তাহলে অ্যাসুরেন্স ডাইজেস্টটা নিতে পারেন। থ্যাংকস ভাইয়া। কাউন্সিলর শেরে বাংলা কৃষি রিসেন্ট
কৃষি রিটার্নের জন্য কোন বই পড়া যেতে পারে? রিটার্নের জন্য ভাই আমার বইটার নাম এই মুহূর্তে মনে নাই, আপনি পরবর্তীতে মেসেজ করেন আমাদের পেজে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাইবা অভিজ্ঞতা এখন তো বলা সম্ভব না, ভাইবা অভিজ্ঞতা অনেক বড়, আমি আরেকদিন এসে প্রয়োজনে আপনাদের সবার সামনে ভাইবা অভিজ্ঞতা শেয়ার করব। আচ্ছা, উপস্থিতি অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা থেকে আমরা আলোচনা করতেছি। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা একটু বলেন। যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেই প্রশ্ন বা জিজ্ঞাসা করেন। ভাই লাস্ট 1 মান্থের রিভিশনটা কেমন হবে? এক সাবজেক্ট শেষ করে যদি আবার 26 দিন পর ধরি তাহলে আবার ভুলে যাই ভাইয়া, যদি একটু বলেন। ভাইয়া আমার ওই যে ভিডিওটা শেয়ার করা আছে তো ওইখানে দেখেন, হ্যাঁ ওইটা দেখলে আপনি আইডিয়া পাবেন যে আসলে এক্স্যাক্টলি আপনার রিভিশন টেকনিক কীরকম হতে পারে। আচ্ছা ভাইয়া, অ্যাজ এ ডক্টর আমি কি প্রিলি এর জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ারের বিসিএস এগুলো এনাফ হবে নাকি জব সলিউশনও লাগবে? জব সলিউশনের বিষয়টা আসলে ক্লিয়ার না। ক্লিয়ার না কি কারণে, মানে আমার কাছে ক্লিয়ার, আপনাদের অনেকের কাছে জব সলিউশনের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না। কারণ বাজারে জব সলিউশন আছে ধরেন দুইটা। অ্যাজ ইউজুয়ালি আমরা জব সলিউশন বলতে যেটা বুঝি শুধু ওই যে পরীক্ষা ভিত্তিক 45তম বিসিএস এর প্রশ্ন, 44তম বিসিএস এর প্রশ্ন, হ্যাঁ এইটা কিন্তু শুধু জব সলিউশন পড়াটা কিন্তু এক্সাক্ট কোনো প্রস্তুতি না, কারণ এটা এলোমেলো। আপনি বিসিএস এর প্রশ্ন সমাধান করলেন, এটা খুবই ভালো, অন্যান্য পরীক্ষার প্রশ্ন সমাধান করলেন, কিন্তু বিষয়গুলো আসলে সমাধান করা উচিত টপিক ভিত্তিক। আপনি টপিক ভিত্তিক সমাধান করে দেন ফাইনালি সবকিছু শুধু এমসিকিউ পড়ার জন্য পড়ছেন, সেটা আলাদা কথা। তবে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা বিষয়ের টপিক ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা বেশি জরুরি। আপনি একটা টপিক শেষ করলেন, সেখানকার বিগত বছরে যা প্রশ্ন আসছে সেটা পড়ে ফেলেন। প্রিভিয়াস এর বিসিএস এর কোশ্চেনগুলো না ভাইয়া, শুধু বিসিএস এর প্রশ্নগুলো মানে পড়ে গেলে আমার কাছে মনে হয় না এনাফ হবে, আপনাকে সবই পড়তে হবে। শুধু বিসিএস এর প্রশ্নগুলো পড়লে আপনি একটা ভালো সংখ্যক প্রশ্ন কমন পেতে পারেন, তো শুধু বিসিএস এর প্রশ্ন পড়লে সেটা প্রিলিমিনারি কোয়ালিফাই করার মতন মানে প্রশ্ন হয়তো এখান থেকে আসবে না। কোন বই আছে লিখিতের জন্য কোন ডাইজেস্ট ভালো? বললাম ভাইয়া অ্যাসিউরেন্স। পিসের অ্যাপ্লিকেশন এটা কেমন হবে? এটা কোন প্রশ্ন করছেন ভাইয়া? এটা কি কোনটার প্রশ্ন? প্রিসেপ্টর অ্যাপ্লিকেশনটা কেমন হবে? ভাইবাতে কৃষি থেকে কোশ্চেন আস করেছিল ভাই, এটা বললাম যে এটা আরেকদিন আলোচনা করবো ওর প্রশ্নের জন্য। আচ্ছা কি বলছেন ভাই, আমি বুঝি নাই। নিহাত্তা ভাই, আপনার কথা শুনতে প্রিসেপ্টর তাহলে এটা কি বাদ দিব? ভাই আসলে কোনটার কথা যে বলছেন আমি বুঝতেছি না, আবার একটু পুরোটা লিখে দেন। হ্যাঁ, অনেকগুলো কমেন্ট আসছে, এখন কোন কমেন্টের উত্তরে আপনি রিপ্লাই করছেন, হ্যাঁ এটা আমি বুঝি নাই। পুরোটা লিখে দিলে আমি বলে দিচ্ছি। অল্প সময় ভাইয়া পিসের প্রাইস আমি যদি বলে থাকি ভাই যে ওইটার জন্য এটা কিনেন, তাহলে দরকার নেই ভাই, ওইটাই ভালো, মানে ইনশাল্লাহ আমি দেখেই বলছিলাম। হ্যাঁ মানে ওই যে বললাম যে প্রিসেপ্টরস নাকি একটা বললাম যে পুরোটা দেখা হয় না, কিন্তু আমি যতটুকু শুনেছিলাম তথ্য শুনে নিয়ে বলেছিলাম যে ওইটা সবাই ভালো বলেছিল, যে কারণে ওইটাই বলেছি। হ্যাঁ, প্রিসেপ্টরসের বইগুলো আমার কাছে নর্মালি ভালোই মনে হয়। স্যার জন্য যত কষ্ট করতে হবে তা করবো, বাট আমি ম্যাথ খুব ভালো পারি না, এক্ষেত্রে কি করণীয়? ম্যাথ ভালো না পারলে ভাই প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করুন, প্রত্যেক দিন। হ্যাঁ, আপনার প্রত্যেকদিন ম্যাথ প্র্যাকটিস করবেন। ম্যাথ প্র্যাকটিস করার সময় টাইপ ধরে ধরে ম্যাথগুলো সমাধান করবেন। হ্যাঁ, টাইপ ধরে ধরে ম্যাথ সমাধান করবেন এবং প্রতিদিন লিখে লিখে, হ্যাঁ দরকার হয় অল্প অল্প করে সমাধান করেন, যেটা শিখবেন ভালোভাবে শিখবেন। প্রত্যেক দিন ম্যাথ করবেন, প্রত্যেক দিন। কোনোদিন মানে যদি ম্যাথে দুর্বল হন, চেষ্টা করবেন ম্যাথের জন্য আলাদা একটা সময় বরাদ্দ রাখার। আর যখনই যে ম্যাথ করবেন শুধু একদিক থেকে সমাধান করবেন না, মানে ওইখানে টাইপ ধরে ধরে তো করবেনই, পাশাপাশি মানে ওইটার মানে যেটা বলতে চাচ্ছি দেখবেন এখানে আমি এটা ভুলে গেছি পুরোটা, যে ম্যাথ সমাধান করার সময় কিছু বিষয় মাথায় রাখবেন, যে টাইপ ধরে ধরে সমাধান করা, সম্ভাব্য মান ধরে নিয়ে অনেক সময় সমাধান করা যায়, অনেক সময় অপশন টেস্ট করা যেতে পারে, এরকম বেশ কিছু বিষয় আছে, ব্যাক ক্যালকুলেশন করা যেতে পারে, যতভাবে চিন্তা করা যেতে পারে সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ভাইয়া কয়টা দাগাবো পরীক্ষায়? পরীক্ষায় কয়টা দাগাবেন এইটা এটা এক্স্যাক্ট বলা সম্ভব না, কতগুলো দাগাবেন। হ্যাঁ, এটা প্রশ্নের উপর নির্ভর করবে, প্রশ্নের উপর নির্ভর করবে, আপনার প্রস্তুতির উপর নির্ভর করবে, এই প্রশ্নে কাটমার্ক কত হতে পারে সেইটা আপনি বুঝতে পারেন কিনা সেইটার উপর নির্ভর করবে। হ্যাঁ, এটা নিয়ে আলাদা আর একদিন কথা বলবো। বাজারে এক একজন এক একটা ভালো বলে, আপনি সাজেস্ট করেন প্রিলির জন্য প্রিসেপ্টরস দেখতে পারেন। প্রিসেপ্টরস অথবা ইউনিক, আমার কাছে প্রিসেপ্টরস দেখেছিলাম বা আমি নিজে ওইটা পড়েছিলাম। হ্যাঁ, প্রিসেপ্টরস দেখতে পারেন। ম্যাথ কি আপনারা করাবেন কিনা? হ্যাঁ ভাই, ম্যাথ বলতে এখানে যেহেতু এটা শর্ট কোর্সের মতন, যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ বা যেই অংশগুলো
মানে ক্লাসে তো আমরা কিছু টাইপ পড়াবোই, পাশাপাশি যেগুলো দেখাই দিলে আপনি ইজিলি ওইটার সাথে বাসায় বসেও বাকিগুলো পড়ে ফেলতে পারবেন, আমরা সেভাবে সবগুলো কভার করব। আচ্ছা আমার গুরু, আচ্ছা ধন্যবাদ ভাই। এই যে তেমন পড়া হয় না কোচিংয়ে, যারা তাই পারি সাজেশন বাংলা ইন্টারন্যাশনাল জিকেতে বেশি প্রবলেম, বাংলা অ্যান্ড ইন্টারন্যাশনাল জিকেতে বেশি প্রবলেম, সাজেশন প্লিজ। ভাই ওই যে বলছি যে বিষয়ভিত্তিক হলে ফার্স্টে আমাদের প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক যে ভিডিওগুলো আছে ওইগুলো আগে দেখেন, দেখলে একটা আইডিয়া পাবেন, দেন আপনার আলাদা প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ইংরেজি কেমন হবে ভাই? আমি তো এটাই কিনেছি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইংরেজিটা অনেক ভালো। ইসমাইল হোসেন রুদ্র ইজ ওয়াচিং। আচ্ছা, রুদ্রর সাথে একটু আগে কথা হলো। আচ্ছা ভাইয়া, সালের জন্য পোস্টটা কি আপনার ভিডিও লিস্টে আছে? দয়া করে সকলে হ্যান্ড নোট দিলে ভালো। ভিডিও লিস্টে নাই, এটা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন সকল বিষয়ের। আমার ভাই হ্যান্ড নোট দিয়ে অনেকে পাগল হয়ে যান যে ভাই আপনার নোট শেয়ার করেন, নোট শেয়ার করেন। এই নোটগুলো আসলে আমার সব বিষয়ের হ্যান্ড নোট নাই, বা হ্যান্ড নোট যে আমি সবগুলো বিষয়ের হ্যান্ড নোট করে করে পড়েছি এরকম কিছু না। বিয়ের পর পর, অর্থাৎ আমার যখন বিয়ে হয় তার পরপরই করোনা আসে। হ্যাঁ, মানে আমার বিয়ে শেষই হইতে পারে না, করোনা চলে আসে, এবং তখন মনে হইলো যে বাসায় বসে কি করব, কিছু একটা তো করা উচিত, দেখা যাক যে পড়াশোনা শুরু করা যায় কিনা। তখন ওই যে এক সপ্তাহ টানা যে লকডাউন আসলো তার মধ্যে কিছু বিষয়ের নোট করেছিলাম, ওই নোটই ছিল। আর তারপরে হয়তো বা কোনো সময় মনে হয়েছে 2টা একটা নোট করেছি, এই যে আমার নোট। তাছাড়া আমি আলাদা করে এরকম নোট টোট করি নাই। ইনসেপশন ডাইজেস্টটা কেমন? ইনসেপশন ডাইজেস্ট যদি আপনি বলেন একটু বিস্তারিত পড়বেন তাহলে ইনসেপশন ডাইজেস্ট পড়েন। আর মানে এরকম একটা কথা আছে যে একটু বিস্তারিত, ইনসেপশন ডাইজেস্টে অনেক তথ্য দেওয়া আছে, ডাইজেস্ট খুবই ভালো। আর যদি মনে করেন যে আপনি অল্পের মধ্যেই গুছিয়ে নিয়ে পড়বেন তাহলে আপনি ইউনিক বা হচ্ছে প্রিসেপ্টর ডাইজেস্ট পড়তে পারেন। আর আমি বাকিগুলো আসলে আমার দেখা সুযোগ হয় নাই, হ্যাঁ, যে জন্য না দেখে মন্তব্য করা ঠিক না। তবে আমি এই কয়েকটা দেখার সুযোগ হয়েছিল, যে কারণে এই কয়েকটা নিয়ে মন্তব্য করলাম। সিলেবাসের সব টপিক পড়া শেষ, এখন কি জব সলিউশন সলভ করবো নাকি মক টেস্ট দেবো? সিলেবাসের সব টপিক পড়া শেষ হয়ে গেলে, রিভিশন দেওয়া যদি শেষ হয়ে যায়, তাহলে জব সলিউশন না ভাই। জব সলিউশন বলতে মানে আপনি টপিক ভিত্তিক আবার এমসিকিউ গুলা সমাধান করেন। জব সলিউশন পড়তে পারেন, হ্যাঁ, আপনি জব সলিউশন বলতে বিসিএস এর প্রশ্নগুলো আপনি ব্যাখ্যা সহকারে, বা শুধু যদি বিসিএস এর প্রশ্ন সমাধান করতে চান সেটা আলাদা বিষয় করেন। কিন্তু শুধু এখন পড়া হয়ে গেছে শুধু জব সলিউশন শেষ করবেন, এইটা আমার কাছে এক্সাক্ট মনে হয় না। আপনার পড়া হয়ে গেছে, আপনি টপিক ধরে ধরে যদি ভিতরের পড়া একদম ক্লিয়ারলি পড়ে ফেলছেন, তাহলে এখন অন্তত কিছু না করলেও টপিক ধরে ধরে এমসিকিউ গুলো পড়েন, শুধু জব সলিউশন পড়িয়েন না। জব সলিউশন বলতে যদি এরকম বোঝান যে শুধু বিসিএস এর প্রশ্ন, তারপরে প্রাইমারি প্রশ্ন, তারপরে নিবন্ধনের প্রশ্ন, এটা পড়লে অনেক কিছু গ্যাপ থেকে যাবে। বরং আপনি চেষ্টা করেন হচ্ছে একটা একটা করে টপিক ধরে ওই টপিকের শেষে যে এমসিকিউ আছে সেটা শেষ করা। আর যদি কোথাও মানে মডেল টেস্ট আকারে পরীক্ষা দিতে চান তাহলে দিতে পারেন। হ্যাঁ ভাইয়া, পড়ি বাট মনে রাখতে পারি না, কি করবো? এটা নিয়ে কথা বলছি ভাই, পড়া মনে রাখার উপায় কি? নার্সিংয়ে বিএসসি করছি, আমি কি জেনারেল ক্যারিয়ার এখানে ক্যারিয়ার পেতে পারি? আমার ভাই এটা এক্সাক্ট জানা নাই। হ্যাঁ ভাই, আপনার হ্যান্ড নোটে একটা প্রতি শিল্প, আমার অনেক কিছু হ্যান্ড নোটে পড়ার চেষ্টা করেন ভাই, এগুলো কিছু না। আপনি যদি নিজে একবার বুঝে ফেলেন, হ্যাঁ, তাহলে আপনি নিজেও নোট করতে পারবেন, প্রত্যেকেই পারবেন। একটু শুধু কষ্ট করে নিজের মতন করে সাজায় নিতে হবে। এইটা করলে নোট করতে হবে। আর প্রত্যেকটা বিষয় যে নোট করে পড়তে হবে এরকমও না। যেগুলো বইয়ের মধ্যে সাজানো গোছানোই আছে সেটা তো নোট করার কোনো প্রয়োজন হয় না। আপনি যদি এরকম হয় যে পড়ে পড়ে লিখে লিখে পড়ে আপনার মুখস্থ হয়, হাতে পর্যাপ্ত সময় আছে, তখন আলাদা বিষয়। কিন্তু যেগুলো সুন্দরভাবে বইয়ের মধ্যে মানে হ্যান্ড নোটের মতন করেই জাস্ট টাইপ করে লেখা আছে, সেটা আবার নোট করার করে পড়ার প্রয়োজন বইয়ের মধ্যে আছে, আমার কাছে মনে হয় না সেটা নোট করে পড়ার প্রয়োজন আছে, সময় নষ্ট। ভাইয়া, ফ্রি জব সলিউশনের ক্লাস কি আর হবে না? ইনশাল্লাহ ভাইয়া, জব সলিউশন ফ্রি কোর্সের ক্লাস আবার শুরু করব। এইটা নিয়ে আমি গ্রুপে আপডেট দিয়ে দিব, মানে পেজে আপডেট দিয়ে দিব। চেষ্টা করব খুব শীঘ্রই এটার ক্লাস শুরু করার। এখন দেখেন আজকে নিয়ে ডাইজেস্ট এটা দেখি নাই ভাইয়া, প্রফেসর ডাইজেস্ট আমার দেখার সুযোগ হয় নাই। হ্যাঁ, ফেনোমেন ক্র্যাক কি পড়া যাবে? গেলে কোনটি ভালো হবে অল্প সময়ে? ব্যাখ্যা সহ পড়তে চাইলে ফেনোম পড়েন, ব্যাখ্যা ছাড়া পড়তে চাইলে ক্র্যাক পড়েন। আচ্ছা আমি দেখেন ভাই, এক্সাম কবে হবে? অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করে আসছে, যে প্রশ্নগুলো এখন বারবার রিপিট হবে। হ্যাঁ, তো ওই ওই জাতীয় প্রশ্ন আমি আর না নেই ভাই। হ্যাঁ ভাই, পড়ালেখা দিন ঠিক মতো কন্টিনিউ করতে পারি, তারপর ফ্লো ঠিক রাখতে পারি না, কাইন্ডলি এই এইটার বিষয় নিয়ে আমি বললাম যে ভাই, এটা আমি পরবর্তীতে আমাকে একটু চিন্তা করতে হবে। আমি নিজেও কনসিস্টেন্সি ছিলাম না, তারপরে কি করে হয়ে গেছে। আমি এটা জেনে নিয়ে পরে জানাবো। আপনাদের স্পেসিফিক আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, একদম টু দি পয়েন্টে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করেন। পরীক্ষা কোন মাসে হতে পারে এই প্রশ্নটা আর করিয়েন না ভাই। পরীক্ষা কবে হবে এটা আমরা কেউই জানি না। তবে পিএসসি যেটা বলছে যে পরীক্ষা
এইরকম সময় হতে পারে মার্চ মাসে পিএসসি এখন যেটা বলতেছে সেভাবে পরীক্ষা নিয়ে নিচ্ছে। যদি পরীক্ষা পিছায়, কারণ আমরা সবাই চাই পরীক্ষাটা পিছাক, আমি আপনাদের বা আমিও তো ছাত্র, আপনাদের অবস্থান ওই অবস্থায় ছিলাম, হ্যাঁ, তো এটা আমি জানি সবারই চাওয়া পরীক্ষা পিছাক, কিন্তু সবসময় ধরে রাখবেন প্রথম যে ডেটটা দিছে ওই ডেটে পরীক্ষা হয়ে যাবে, এরকম ডেট ধরে পরীক্ষা পড়াশোনা করেন। আচ্ছা ভাই, এখন কিভাবে সাজেশন দেন? আচ্ছা ভাই, লিটারেচার হ্যান্ড শেয়ার করে এটা বলছি, কমেন্ট তথ্য কিভাবে সাজেশন দেন। আচ্ছা রুদ্র, ফোন তুই হচ্ছে ফোন দিস, হ্যাঁ, শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নিব ভাই, সব কিছু বলছি ভাই, সব কিছু বলছি আমি। যদি কারো মানে দেখেন যে কিছু এখন আর নতুন কোনো প্রশ্ন নাই, যতগুলো প্রশ্ন পাচ্ছি সব এখন হচ্ছে রিপিটেড প্রশ্ন, সবগুলো আমি বলে আসছি। আপনারা একটু কষ্ট করে পূর্বের অংশগুলো দেখে নিতে পারেন। আর এই জাতীয় যা প্রশ্ন পাচ্ছি এগুলো সব কিছুই দেখবেন কম বেশি আমাদের ইউটিউব চ্যানেলে এগুলোর উপরে সব বলা আছে, হ্যাঁ, চাইলে আপনারা ওই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ভাই আমি আজ ভর্তি হতে চাই এই কোর্সে। ভাইয়া যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই চলে আসবে, ওইখানে গিয়ে শুধু এই মেসেজটা করেন যে আমি এরকম কোর্সে আগ্রহী বা ভর্তি হতে চাই, তখন ওইখান থেকে আপনাকে সব কিছুর ডিটেলস দিয়ে দেওয়া হবে। ভাইয়া আমি এক্সাম দিচ্ছি কিন্তু নেগেটিভ মার্ক বেশি আসতেছে। আচ্ছা, নেগেটিভ মার্কিং কমানোর উপায় কি, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। পরীক্ষা দিতে থাকেন, আর বিশেষ করে যেসব জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো আগে আইডেন্টিফাই করেন, কোন জায়গাগুলোতে আপনার সমস্যা হচ্ছে, নেগেটিভগুলো হচ্ছে কোন জায়গায়, কনফিউশনমূলক প্রশ্নে কিনা, হ্যাঁ, এই জায়গাগুলো আগে ক্লিয়ার করেন। সময় তো গণিত বাস করছে আপনার প্রতিদিন 12 ঘন্টা পড়লে কি পিলি ফাঁস করার মতো প্রশ্নের সময় যদি ধরে লেগে থাকি। এক্সাক্ট প্রস্তুতিটা সময় দিয়ে বলাটা মুশকিল, কারণ সময়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ কেউ দেখবেন 3-4 ঘন্টায় যে পড়াটা শেষ করে দিচ্ছে, কারো কারো 10-12 ঘন্টাতেও হচ্ছে না, হ্যাঁ, এরকম কিন্তু হয়। হ্যাঁ, এই জন্য সময়ের বিষয়টা এক্স্যাক্টলি বলা যাবে না, তবে আপনি যে সময়টার কথা বলছেন, কেউ যদি একদিন মানে কেউ যদি সেই যেরকমই মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বলি, কোয়ালিটি কোয়ান্টিটি যায়ের কথাই বলি না কেন, হ্যাঁ, 12 ঘন্টা যদি আপনি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাহলে মানে ইনশাল্লাহ এটা দিয়ে আপনি অনায়াসে এখন থেকে পড়ে কোয়ালিফাই করতে পারবেন। আইসিটি এর সাজেশন চাই ভাই, আইসিটি এর সাজেশন ভাই, ওই সব সাজেশন যা আছে ভাই ইউটিউব চ্যানেলে দেয়া আছে ভাই। আচ্ছা, আমার মনে হয় আমরা অনেকক্ষণ আলোচনা কথা বলে ফেলছি, হ্যাঁ, আজকে আর খুব একটা আলোচনা মানে কথা না বাড়াই। উম, এখন যেটা নিয়ে বলছিলাম যে এরপরে যখন আবার আরেকদিন এরকম র্যান্ডমলি মানে আবার সেশন করব না, তখন দেখবেন কি হবে জানেন, যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আবার আসবে, একই প্রশ্ন আসতেই থাকবে। এই জন্য আমি আসলে কথা একটু দ্রুত বলি, আর সবগুলো প্রশ্নের উত্তর দিব বলে সবকিছুই সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো বলার চেষ্টা করছি। আমার মনে হয় এই সেশনটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন, অনেকেরই জানা অজানা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। এগুলো তো আসলে পড়ালেখা বা এরকম না, মানে টেকনিক্যাল কিছু বিষয়, যে কি করব না করব, কোনটা পড়বো কি করব, বা এই বিষয়ে কিরকম হওয়া উচিত, এরকম অনেক বিষয় হয়তো বা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে পুলিশ ক্যাডারে ভাইভাতে প্রবলেম হবে না ভাই, এগুলো 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 কোনো ম্যাটার না, হ্যাঁ, এগুলো কোনো বিষয় না। আরেকদিন আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা মানে বিসিএস প্রিলিশ মানে বিসিএস সম্পর্কিত আমাদের অনেকের বিভিন্ন বিষয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, হ্যাঁ, প্রচলিত ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো কি কি এটা নিয়ে একদিন আলোচনা করব। হয় সাথে কৃষি নিয়ে কোনো সাজেশনমূলক ভিডিও বানান না। কৃষি সম্পর্কে আমার আইডিয়া ভাই খুব একটা নাই, হ্যাঁ, কৃষি সম্পর্কে আইডিয়া নাই, আর কৃষির ওইরকম আহামরি মানে ইয়েও নাই, হ্যাঁ, যেমন আপনি এই প্রথম মনে হয় বললেন যে ভাই কৃষি সম্পর্কে ভিডিও বানান, এটাকে হয়তো অনেক আগে একজন দুজন বলেছিলেন। ভাই অনেক পরে কনফিডেন্স পাচ্ছি না, কিভাবে ভয়টা দূর করবো। আচ্ছা ভাই, এটা নিয়ে বলবো, হ্যাঁ। এখন বলেন আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো, মানে আজকে যে একটু আলোচনা করলাম বা আপনাদের সাথে একটু গল্প টল্প করার চেষ্টা করলাম, ঠিক গল্প তো না, পড়ার কথাই বললাম, গল্প করার আর সুযোগ পেলাম কই। গল্প করলে তো আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন প্রশ্ন নিয়ে অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করা যেত। আচ্ছা, আরেকদিন গল্প করবো ইনশাল্লাহ। এখন একটু বলেন যে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম বা আলোচনা করলাম, আপনাদের আসলে কেমন লাগলো, বা আপনাদের ওভারঅল মন্তব্যটা কি একটু জানান। আর আপনাদের যদি কোনো মন্তব্য, সাজেশন বা কোনো বিষয়ে যদি কিছু বলার বা জানার থাকে সেটাও বলতে পারেন। আর যদি কিছু না জানার থাকে তাহলে আজকের মতো আমাকে বিদায় জানান, বলেন যে ভাইয়া ঠিক আছে আজকের মতো শেষ করে দেন, আল্লাহ হাফিজ।
যারা যুক্ত আছেন ভাই শেষ মুহূর্তে আমাকে একটু সহযোগিতা করেন, হ্যাঁ। আচ্ছা, অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। মামা হুম, ভাত তুলে দিছু? ভাত গরম করা দেখলি। ভাত আছে? হুম। খিদে লাগছে, খাওয়া লাগবে। সি ইউ সুন ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই। আমার মনে হয় আজকে আর কারো কোনো আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা নাই, হ্যাঁ। তাহলে আজকের মতো আমরা শেষ করি। আর আপনারা যদি চান তাহলে এইভাবে মাঝে মাঝে আপনাদের সামনে এসে বিভিন্ন র্যান্ডম কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলার চেষ্টা করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।